স্যান্ডিকে গিয়ে ওদিকে দাঁড়াতে হবে আজকে। স্যান্ডি না, সৈকত। সৈকতকে কেউ চেনে না। তাহলে না মানে গাড়ি যাবে তো, গাড়ি যাবে না, ওই মোড়টা দাঁড়াতে পারি। চার্চের গেট খোলো তো ওটা। ওটা খোলাই তো। ও দেখেছো, আমি এসি চলছে না, আমি বুঝতে পারিনি। বলছি এখানে এসো না, সামনে। বলছি শোনো, এখানে দাঁড়াও। এই দোকান করলাম, দোকানে কে আছে আর কে আছে? আমি মনে তো, আমি তো ওদিক দিয়েই এলাম। আচ্ছা, তাই একটা কাজ করো, আমার একজন ভাই যাবে সহযোদ্ধা হিসাবে, তুমি গিয়ে ওখানে কথাবার্তা যেমন তোমার বলার দরকার তুমি বলো, ঠিক আছে? এবার তুমি বলো তুমি বসছো না কেন, তুমি ম্যাডামকে ফোন করেছিলে, আমাকে ফোনে রাখো, ঠিক আছে? রেখে তুমি বলো ম্যাডামকে তো ফোন করেছিলে, অফিসে তো যাবে বলেছিল, তুমি যাওনি কেন? তোমার কথাবার্তা পোলাইট থাকবে, ঠিক আছে? আর ও যাচ্ছে, কোনো অসুবিধা নেই, যেটা করে সেটা করবে। আর তুমি বলো যে বসে মীমাংসা করো, তুমি বসো, বসে মীমাংসা করো, আমি এভাবে আর থাকবো না। যদিও গ্যাঞ্জাম করে, যদি কাউকে ডাকে, তুমি প্রেগনেন্ট, ডাকো, কোনো অসুবিধা, তারপর আমি এখানে আছি, আমি সিচুয়েশন বুঝে ঢুকবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি ওর সাথেই যাও। আমি একটু এগিয়ে যাচ্ছি, কোনো নাম বলো না, আমি দেখছি, আমি যাচ্ছি, এগোচ্ছি। আমাকে ফোনটা করো, তোমাদের এই ফোন করো, আর সকলে কথা বলবে, হ্যাঁ? যারা গেছে তারাও কথা বলবে, বাবা, ওই দিদিরা। একটু এগিয়ে চলো, তাহলে আমরা দেখতে পারবো ঝামেলাটা। কোনখানে গাড়িটা দাঁড় করাবো? ওখানে মোড়ের মধ্যে গাড়ি দাঁড় করানো যাবে না। হ্যাঁ, না যেখানে দাঁড়িয়েছিলাম সেখানটাই। তাও তোর দোকানের সামনে হয়ে যাচ্ছে। হ্যাঁ হোক, আমরা দাঁড়িয়ে আছি, আমার দেখলেই তো চিনে ফেলবে। চিনুক, আমাকেও তো সামনে বসে আছি, চলো। আমি ঠিক আছে, আমি তো ঝামেলা করতে চাই না, ওটা ব্যবসার জায়গা, আমি কোনো ঝামেলা করতে চাই না, আমি তো ঝামেলা করি না, ওনাদের পরিবারকে পাঠাচ্ছি, আমার তো কোনো প্রবলেম নেই। কিন্তু যদি কোনো রকম সিনক্রিয়েট হয় তখন তো আমি যাবো, কারণ উনি তো প্রেগনেন্ট, ওই জন্য বলছি যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল ওখানেই দাঁড়াবো, যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল ওখানেই দাঁড়াবো। দেখো কি বলবো এদের, ওরা গাড়ি থেকে নেমে গেল। নামবে তো বটে। কেন? ওইখানে দোকানটা বাঁ পাশে, বাঁ পাশে এই দোকানটা। ঠিক আছে, না দাঁড়িয়ে এখানটা দাঁড়াও, ওই যে দোকানটা। হ্যাঁ, ওই যে দুটো ছেলে দাঁড়িয়ে আছে ওখানে। না না, ও যে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই লাল একটা টিনের ইয়ে দেখা যাচ্ছে না? ও ঠিক আছে, সামনের খাপটায় দাঁড়াই, এখানটায় ঠিক ছিলাম আমরা। এইখানটায় ভুল রাস্তা, ওই সামনের জায়গাটা, ফাঁকা জায়গাটা। অনেকটা এগিয়ে যাচ্ছি, ওরা দেখতে পাবে। ব্যাগ ছিল তো এই জায়গাটা, এই জায়গাটা এক বলছে। ছবি নিয়ে নাও না, না এইখান থেকে পিছন থেকে বলছি শঙ্করকে।
আমার নেট আমার নেওয়া আছে। এই অবস্থা নেই। গেটটা লাগেনি কিন্তু, হ্যাঁ লাগে না আপাতত একটু ইয়ে থাকো। পারবে না হ্যাঁ। গর্ভবতী এই গাড়িটা আমরা কত অত্যাচার করি। কি হচ্ছে এইভাবে তো আর চলবে কতদিন? আমি তো একা একা বিয়ে করে সামলাবো। ম্যাডামকে ফোন করেছিলে তুমি? হ্যাঁ করনি কেন? তোমার বাড়ির লোককে মারার করে ফোন করনি? ওই ম্যাডামকে করেছিলে? যাওয়ার কথা ছিল, গিয়েছিলে? তুমি ফোন করো, তাহলে মীমাংসা করো, বসো এক জায়গায় বসে মীমাংসা করো। চার্জ নেই इसमें। কি বলছো তাহলে? এখনই ফোন করা যাবে, সেদিনকে কতটা পেয়েছি। এখনই ওনাকে ফোন করো। হ্যাঁ বাড়িতে যাবে? এখনই ফোন করে দেখো কি বলে উনি। কি খবর কবে? আমাকে তো মারলে তুললে অনেকদিন হয়ে গেল। আর আমি কতদিন এরকম করে থাকবো বাবার ঘরে? লাইটটা চালু করে দাও। না ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি। আর চুপ করো, হয়েছে। ভুল জায়গায় রং নাম্বার ডায়াল করে ফেলেছি আজকে। এতক্ষণ ব্যস্ত এরকম ছিলাম। ভাবে আর কতদিন থাকবো? তুমি থাকবে এক জায়গায়, আমরা থাকবো এক জায়গায়, এরকম ভাবে তো সংসার হয় না। আচ্ছা হ্যাঁ আজকে আমি আছি নদিয়া জেলার একটি জায়গায়। 3 বছর হয়ে গেল। এই সমস্যাটা প্রায় 7-8 মাস হবে। 7 মাস তো বটেই, 6-7 মাস, 6-7 মাসই বলি। আনুমানিক 6-7 মাস আগে এই সমস্যাটা আমার কাছে নিয়ে ওনার স্ত্রী এবং মানে আমার ভিকটিম যিনি আছেন, একটি বোন, তার একটা ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে, তার বৃদ্ধা মাকে নিয়ে তিনি গেছিলেন আমার অফিসে এবং বৃদ্ধা বাবাকে নিয়ে।
তারপরে এই সমস্যাটি পুরোটা শুনি এবং শোনার পরে তাদেরকে পরামর্শ দিই। কোনো প্রুফ ছিল না, প্রুফ না থাকায় প্রুফ সংগ্রহ করা হয়। তার জন্য আমি 1 মাস টাইম নিই। প্রথমে পরামর্শ দিই, তারপরে 1 মাস টাইম নিই, প্রমাণ সংগ্রহ করা হয়। প্রমাণ সংগ্রহের পরে তারপরে আমার কাছে ওনারা আবারও যায় এবং যাবার পরে তখন আমি কাজটা, ওনারা রিকোয়েস্ট করেন কাজটি হাতে নেওয়ার জন্য। ওনাদের কোর্টে মামলা চলছে। তো পুলিশ প্রশাসন আসে, পুলিশ প্রশাসন কোনো রকম ভাবে মেয়েটিকে সহযোগিতা করেন না বলে তারও কিছু প্রুফ আমি পেয়েছিলাম এবং সেই কারণে পুলিশ প্রশাসনের অসহযোগিতার কারণে এবং তার প্রমাণ পাওয়ার পর এই কাজটি তখন আমি নিই। তো নেবার পরে আমি তাদের বাড়িতে যাই এবং তার স্বামীকে ডাক করাই। আপনারা সেটাকে দেখেছিলেন, কিছুটা লাইভেই রয়েছে যেটা আমি সমস্যার সমাধান করেছিলাম। তো সেই জায়গায় সংসারটাকে আবার পুনরায়, প্রায় কোর্টে মামলা চলাকালীন পুনরায় আবার সংসারটাকে জোড়া লাগাই। জোড়া লাগানোর পর মেয়েটি, মানে যিনি ভিকটিম, তিনি আবার গর্ভবতী হন। এখন তিনি মনে হয় 4-5 মাসের প্রেগনেন্ট। তো এই মতো পরিস্থিতিতে তার স্ত্রী তার ব্যবসার ওখানে আসে এবং সেখানে মারধর হয়। মেয়েটি হসপিটালে ভর্তি হয়। উল্টো তারা ছেলেপক্ষ উল্টো গিয়ে থানায় দ্বারস্থ হন এবং থানায় দ্বারস্থ হওয়ার পর তিনি নিজে ওদের বাড়ি থেকে তার মা, বাবা, তার ভাইয়ের বউ সকলে মিলে এসে একে মারধর করে এবং মারধর করার পর সেখানে যারা লোকজন ছিলেন তারাও তার সাক্ষী। তো তারপরে পুলিশের কাছে গিয়ে যারা অন্যায় করলেন তারা গিয়ে কমপ্লেন করলেন। আর এ যেহেতু অসুস্থ ছিল, যেহেতু প্রেগনেন্ট, সেহেতু ও হসপিটালে অ্যাডমিট হয়। অ্যাডমিট হয়ে 2-3 দিন ছিল। 2-3 দিন পর ছুটি নেওয়ার পর তার মাঝে তার হাজবেন্ড আমাকে ফোন করেন। ফোন করে বলেন যে ম্যাডাম আপনি অফিসে কখন থাকবেন, আমি অফিসে যাব। তো সেই মুহূর্তে মনে হয় গন্ডগোলের পরের মুহূর্তে যখন থানা পুলিশ হবে এরকম একটা ব্যাপার, তখন হয়তো উনি ফোন করেছিলেন, আমি ফোন তুলতে পাইনি, আমি অন্য কোনো কাজে ছিলাম, মানে ভিকটিমের হাজবেন্ড। তারপরের দিনকে উনি যখন কেস টেস কিছু হয়নি বা পুলিশ কোনো সহযোগিতা তাদেরকে করেনি, তখন উনি আমাকে আবারও ফোন করেছিলেন। ফোন করে আমার অফিস স্টাফকে দিয়ে ফোন তোলাই এবং তুলে তখন উনি বলেন, যেহেতু ওনার নাম্বারটা, আমার কোনো ভিকটিমের হাজবেন্ডের নাম্বার আমার কাছে ফোনে সেভ করা থাকে না বা আমি কাউকে কোনোদিন ফোনও করি না, তো সেহেতু নাম্বারটা সেভ না থাকায় তাদের বিপদেই আমি ফোন তুলতে পারিনি। কিন্তু আমার ভিকটিমের ফোন তুলে আমি বিষয়টা জানতে পারি, মেয়েটি হসপিটালে অ্যাডমিট ছিল। তারপর তার স্বামী যোগাযোগ করে, অফিস স্টাফের সাথে কথা হয়। তিনি বলেন যে আমি ম্যাডামের সাথে একটু কথা বলতে চাই, আমার খুব আর্জেন্ট দরকার। তো আমি যেহেতু কাজের ময়দানে ছিলাম, সেহেতু লাইভ চলছিল, সেহেতু আমি ওনার সাথে কথা বলতে পারিনি। তারপর থেকে আমি জানি উনি মঙ্গলবারে আসতে বলা হয়েছিল, উনি বলেছিলেন মঙ্গলবারে আসবে। তো তারপর থেকে ওনার সাথে আর আমার কোনো ফোনে কন্ট্যাক্ট হয়নি। তারপর থানা পুলিশ হয়ে যায়। আমি ওকে বলি ও আমার কাছে আসতে চায়, মেয়েটি ভিকটিমটি, যেহেতু আমার মাধ্যমে তার পুনরায় প্রায় 5-7 বছর কেস চলছে মামলা। তারপরে উনি যেহেতু সংসার করছিলেন, স্বামী যাচ্ছিলেন, বাচ্চাটি দায়িত্ব পালন করছিলেন, স্ত্রীকেও ভালোবাসছিলেন, কিন্তু স্ত্রীর বাপের বাড়িতে উনি গিয়ে রাতে থাকতেন। তো এমতো পরিস্থিতিতে তারা যখন পুলিশে দ্বারস্থ হয় তখন মেয়েটি জানায় যে তার নামে নাকি কেস হয়েছে। তো মার যে খেলো, যে অ্যাডমিট হলো, তার নামে কেস হয়েছে। তখন আমি বললাম দেখো আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে নই। তো বললো দিদি তুমি একটু বসে মীমাংসা করে দাও। বললাম না, যেহেতু এটা থানা পুলিশ হয়েছে, এক সেকেন্ড, যেহেতু এটা থানা পুলিশ হয়েছে, সেহেতু পুলিশ তোমাকে যখন ডাকছেন, পুলিশ যখন তোমাকে ফোন করেছেন থানায় দেখা করার জন্য, তুমি আগে থানায় দেখা করো, তারপর আমি তোমার সাথে পুলিশ কি বললেন আগে শোনো এবং ওনাদেরকে গিয়ে পুরো ডিটেলসটা বলো। এবং তোমার যে সংসার, যে আমি একবার পুনরায় কেস চলাকালীন যে তোমার এখানে আবারও সংসার করছো বা তুমি গর্ভবতী, তোমার যে মেডিকেল রিপোর্ট A to Z নিয়ে তুমি যাও, পুলিশকে সহযোগিতা করো এবং করার পর দেখো পুলিশ তোমাকে সহযোগিতা করেন কিনা। যদি অসহযোগিতা করেন তখন আমি আছি, কিন্তু সহযোগিতা করলে তুমি ওনাদের মাধ্যমেই কাজটা পেয়ে যাবে। তো যাই হোক, পুলিশ যথেষ্ট ওনাকে সহযোগিতা করেছেন এবং ওনারও একটা পরিচিতি, মানে আমার ভিকটিমের একজন পরিচিতি, তিনি এখানকার মানে থানার একজন স্টাফ, তিনিও তখন মেয়েটির সম্পর্কে বলেন যে স্যার মেয়েটি ভালো। এবং যিনি কেসে ইনভেস্টিগেশন অফিসার এসেছিলেন তিনিও দেখেন যে না মেয়েটি সত্যিই ভালো এবং রিপোর্টটা পান, মেয়েটির কোনো দোষ নেই। তো এই মতো পরিস্থিতিতে তারপরে না তার স্বামী, তারপরে ফোন করেছিলাম তার স্বামীকে অফিস থেকে মঙ্গলবারের দিন, ওনার ওয়াইফ গেছিল যখন, তখন ওনার হাজবেন্ড বলেছিলেন যে আমার যে বিপদটা ছিল
যে মুহূর্তে ওটা আমার এখন সমস্যাটা আমি অনেকটাই মিটিয়ে উঠতে পেরেছি। তো ম্যাডামের সাথে আমি পরে কথা বলবো, তার কোনো কথা বলেনি। তো যাই হোক, এই মতো পরিস্থিতিতে দেখুন ওনার ব্যবসার জায়গায় আমি তো যাই না, আমি যেহেতু সমস্ত কিছু সমাজ এবং আইনটা মেনে কাজ করি, তো সেহেতু ওনার ব্যবসার জায়গায় ওনার স্ত্রী সন্তান এবং তাদের যে রিলেটিভ তারা গেছেন, আমি তাদের পাঠিয়েছি, আমি ফোনে আছি। যদি কোনো রকম কোনো সিনক্রেট তৈরি হয় তখন আমি যাব। আর একান্তই আমি চেষ্টা করছি যে তারা যেন বসে একটা সুন্দরভাবে সমস্যার সমাধান করেন, কারণ তার স্ত্রী এখন গর্ভবতী। এই মতো পরিস্থিতিতে তার স্ত্রী সন্তানের দায়ী দায়িত্ব তাকে পালন করতে হবে এবং তাদের সমস্ত কিছু ভরণ পোষণের দায়িত্ব তাকেই নিতে হবে। এবং কোর্টেও মামলা চলছে, তারপরেও কিন্তু তারা কিন্তু সংসার করেছেন। এই মতো পরিস্থিতিতে কেস চলছে, তা পুলিশ তাকে সহযোগিতা করে, তাকে ডালসাতে যেতে বলে। তো আমি মেয়েটিকে অনেকবার বলেছি ডালসাতে যাওয়ার জন্য। তো ওনার মেয়েটির যে উকিল বাবু উনি বলেছেন যে তুমি বসে যদি ডালসাতেও তুমি ওটা পরেও যেতে পারবে, আগে ম্যাডামকে নিয়ে তুমি একটা মীমাংসার চেষ্টা করো, তার উকিলবাবু তাকে জানান। তো আমি এই নিয়ে তাকে প্রায় ধরুন আজকে হসপিটালে ভর্তি হয়েছিল, প্রায় 1 মাস হতে চললো। আমি কিন্তু এইভাবে ওনাকে ঘোরাই, যেহেতু থানা থেকে বলেছিল ডালসাতে যাওয়ার জন্য। কিন্তু মেয়েটি অবশেষে এর আগের মঙ্গলবারে গিয়ে জানিয়েছে যে তার উকিলবাবু জানিয়েছে, যেহেতু আমি প্রেশার ক্রিয়েট করছিলাম তুমি ডালসাতে যাও, দুই পক্ষকে ডেকে ওনারা একটা মীমাংসা করবেন, তো সেহেতু ও যায়নি। তার উকিলবাবু বলেছেন ডালসাতে তুমি পরেও যেতে পারবে, তুমি আগে ওনার মাধ্যমে একটা মীমাংসা করার চেষ্টা করো, যদি একান্ত না হয় তখন তুমি ডালসায় যাও। তো মেয়েটি গিয়ে আমাকে জানান যে আমি এখন দিদি ডালসাতে যেতে চাইছি না, আমি চাইছি আপনার মাধ্যমে, যেহেতু আমার সংসারটা তো হচ্ছিল এবং যেখানে কোর্টে সে আমার মেনটেনেন্স দিচ্ছিল না, কোর্টে খোরপোশে রায় বেরোনোর পরও মেনটেনেন্স দিচ্ছিল না, তো আপনি যাবার পরে মেনটেনেন্স দিচ্ছিল, তাও যথেষ্টই করছিল, বাজার ঘাট, তাকে গিয়ে থাকা, তার স্ত্রীকে সময় দেওয়া, সন্তানকে সময় দেওয়া, রাতে একসাথে থাকা, এগুলো সবই করছিল। তো আমি তো কেসের দ্বারস্থ হয়ে এখনো পর্যন্ত যেটা পাইনি সেটা তো আমি আপনার মাধ্যমে পেয়েছি। তো দিদি আপনি চলুন, আপনি গিয়ে একটা বসে মীমাংসা করে দিন, তারপর নয় আমার যদি না হয় আমি আপনাকে কোনো দোষারোপ করবো না, তখন আমি ডালসাতে যাব। তো সেই কারণেই আজকে তার বাধ্যবাধকতার জন্য এবং তার উকিল বাবুর কথা রাখতেই আমার এখানে আজকে আসা। তো এই মতো পরিস্থিতিতে আমি এসেছি, যেহেতু ব্যবসা স্থলে গিয়ে কোনো রকম কথাবার্তা আমি কোনোদিনই আজ পর্যন্ত বলিনি, আমি রুলসটা মানি। তো সেহেতু আমি চাইছি যে তার স্ত্রীকে পাঠিয়েছি যে বসে একটা মীমাংসার জায়গা খুঁজতে, দেখি কি হয়। আপনারা সঙ্গে থাকুন, পুরোটাই বললাম, আর কিছুটা রেখে বেঁধে বললাম, ওটা পরে বলবো। শুভ বিকেলের শুভেচ্ছা সকলকে, সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। ছোটদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুহাত ভরা আশীর্বাদ, আর আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো, প্রতিদিনের মতো আজকেও সঙ্গে থাকো, একটু ভালোবাসা দেবে, একটু আশীর্বাদ করবে, যাতে গুরুজনদের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, ছোটদের কাছে ভালোবাসা চেয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটি যে কাজগুলো নিচ্ছি সেই কাজে যেন প্রত্যেকটা কাজে প্রতিদিনের মতো এই কাজটা সফল হতে পারে। ঠিক আছে, শুনে নি তাহলে কি বলছে, স্ত্রী আছে, কথা হচ্ছে, ফোনে নেই চার্জ। তোমার সামনে আমার বাড়ির লোকজন আমাকে মাল করলো, হ্যাঁ, আমি কি শক্তিনগর ভর্তি হলাম, আমাকে তুমি আমার নামে কি মিথ্যে অভিযোগ করছো যে আমার ক্যাশে থেকে 10,000 টাকা নিয়েছে, আমার দাঁড়াচ্ছেই না ফোন, চিন্তাই করেছে, হ্যাঁ, দাঁড়াবে তোমার এখনো মনে হলো না দাঁড়াবে না, এটা কি রাস্তার মধ্যে গেল, এটা কি হলো না, ওর কি হলো, সে আমাকেই দূরে থাকতে হবে। তার কি হলো, খোঁজ নেই। ঠিক আছে, থাকুক। সত্যের জয় নিশ্চিত, একদমই তাই। ফোন করেছে থানায়, কি দেখেছিস আমি থানায় যাইনি, হ্যাঁ, তুমি তো ও থানায় যখন ফোন করেছিল তখন ও থানায় যেতে চাইছিল না, তো আমি বলেছিলাম তুমি থানায় যাও, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করো। আমার বাড়িতে পুলিশ গেল, ইনকোয়ারি হলো, আমি থানায় গেলাম, আমার এরকম অবস্থা নিয়ে, আমি অফিসে খারাপ অবস্থা নিয়ে, তাহলে আমাকে আজকে হ্যারাসমেন্ট করলে, হ্যাঁ, এরকম ভাবে আর কতদিন চলবে? ওদের বাড়ির লোক তো গিয়ে কথাই বলছে না। বাড়ির দোহাই,
যেখানে যাও বা যেতে লুকিয়ে ছড়িয়ে বাড়ির লোককে গোপন করে, হ্যাঁ? তোমার সামনে তোমার ভাইয়ের মা ওরকম করে মারলো, বাবা মাকে ওরকম ভাবে মারলো, তোমার তো বেশি নোংরা বাজে ভাষা দিল, হ্যাঁ? ওই তুমি তারপরে খুব প্রতিবাদ করলে না যে ওর গায়ে হাত করো, ওর একটা পেটে একটা বাচ্চা আছে 5 মাসের বাচ্চা, হ্যাঁ? পরে কমেন্টে রিপ্লাই দেবো সবার। আমি আগে মনোযোগ সহকারে শুনে নিও টু দা পয়েন্টে কথা বলছে কিনা, মানে আমাকে রাস্তায় নামতে হবে এটা বুঝতে পারছি। বাড়ির লোক গিয়ে কোনো কথা বলছে না। ঝামেলা করেন, ঝামেলা করিনি, না না না, নোংরা নোংরা কথা বলেছি আমি, তাই? তুমি তো মধুকে ডেকে নিয়ে আসলে, তুমি মধুকে ডেকে নিয়ে আসলে, তুমি বাবার মাকে ফোন করে ডেকে নিয়ে আসলে, না নোংরা কথা বলিনি, তুমি বললে তো হবে না। পরে বলবো কোন কেস, এখন বললে সব জেনে যাবে তো। কেসটা দেখেছো তো, তোমার বাবা যেমন ভাষা দিল তোমার ভাইয়ের, তোমরা দেখেছো কেসটা। কই আমার বাবা মা এক্ষুনি বললে এক্ষুনি বুঝে যাবে। কোথায় বলা যাবে না, আমি জায়গার নাম বলি না গো। ওপেন রাস্তার মধ্যে একটা লোকজন তাদের সামনে মারধর করছে। 6-7 মাসের আগে পুরনো কেস। মীমাংসায় বসো, এইভাবে আর চলবে না। এইভাবে আমরা থাকবো না। ওর বাবা দেখো চলে আসছে। বাড়ির লোকজনের দোহাই দিচ্ছে, বাড়ির লোকজনের দোহাই দিচ্ছে। তাহলে বাড়ির লোকজনকে বললো না, বসালো না? সবাই মিলে যদি বলে যে জামাই বসো তাহলে তো হয়েই গেল। তাহলে তুমি ম্যাডামের তাহলে তুমি আমাকে ডাক করালে না? সে আমাকেই নামতে হবে। যে কোনো একটা ফয়সালাই আছে, মীমাংসায় বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুন্নি দিয়ে আছে, মেয়েদের এত শরীর খারাপ করলো, জ্বর হলো, তোমাকে মা মুন্নি দিয়ে আছে, ডলি দিয়ে আছে, আমার একটা ভিকটিম আছে, তুমি একবারও নতুন ভিকটিম, তার এখনো কাজ কমপ্লিট হয়নি, কিন্তু ভিকটিম আজ সহযোদ্ধা। ও অনেকবার বলেছিল দিদি আমি তোমার সাথে কাজে যাব, দিদি বলে না, ও ম্যাডাম ম্যাডামই করে, ম্যাডাম আপনি আমাকে নিয়ে যাবেন। আমি বলেছি ঠিক আছে আমি নিয়ে যাব তোমাকে। তো হঠাৎ ওর কাজের জন্য আজকে আমাকে ফোন করেছে, তো আমি বললাম দেখো আজকে তো আমি এখানে আছি, তুমি কি আসবে? তোমার তো অনেক দিনের শখ যে তুমি কোনো কাজ করবে আমার সাথে, কারণ ও বলছে আমাকে একটু চালাক চতুর করতে, ও একটু কথা কম বলে, দেবপ্রিয়া যেমন ছিল কি বলছো তাই বলো, ঠিক এই মেয়েটিও তেমন। মীমাংসায় বসো। তো সেই কারণে ওকে আজকে নিয়ে এসেছি, নতুন ভিকটিম নতুন সহযোদ্ধা। কি বলছো? একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াবে একজন ভিকটিম, এটাই তো চাই। দেখুক দিদি কি করে, ওইগুলো ওদেরও তো দেখা উচিত, ওই জন্য নিয়ে এসেছি। এখন থেকে ক্যামেরায় দেখাবো না, ছবি তুলে রেখেছি। আবার বলছে আমি না ছবি তুলি না, আমি বলছি চুড়িদার পরে আসবে না, তোমাকে ছোট ছোট লাগে, আগে শাড়ি পরে আসবে। ও আজকে আবার শাড়ি পরে এসছে। হ্যাঁ? ওনার নাম বলা যাবে না সুতপা, আমি কারো নাম বলি না। সংসার করবে, সংসার করবে তুমি। তোমার অত বড় শরীর খারাপটা হলো, আমি 5 মাসের বাচ্চা নিয়ে পেটে করে, 7 মাসের বাচ্চা নিয়ে পেটে করে, 9 মাসের বাচ্চা নিয়ে পেটে করে ভিতরে গিয়ে তোমাকে ডাক্তার দেখে নিয়ে আসলাম, গহনাগাটি বন্ধ ঠিক আছে অনন্যা এসো। চিকিৎসা করে নিয়ে আসলাম, আবার তুমি হাত চিকিৎসা করে বাবা বাবা মার চাপে পড়ে চলে আসলে, এসে আবার তোমাকে 1.5 লাখ টাকা বাবার কাছ থেকে দিয়ে চিকিৎসা করে নিয়ে আসলাম, হ্যাঁ? তোমার বাবা থাকবো না, বললো যে আমার নাকে গন্ধ লাগে, আমি থাকতে পারবো না। তোমার বরের কথা তো শুনতেই পাচ্ছি না, শুধু বোর কথাই শুনতে পাচ্ছি। তোমার বাবা এত বড় বড় কথা বললো সেদিকে, আমার গহনা গাছি বিক্রি করে তোমার বাবা ফাঁসির ব্যবসা করলো, সেই গহনা শাড়ি ছিল না, দোকান কেনার সময় যদি সেই টাকা গহনা বিক্রি করে তুমি দোকান কিনলে, আর তোমার বাবা বললো
শকুনের চোখ তো সবসময় ভাগাড়ের দিকেই থাকে, কি করে বলবো কি? অমুকের মায়ের অমুকের দোকান, দোকান থেকে বেরো। মানুষ হলে চোখের দৃষ্টিভঙ্গি আলাদা হয়, শকুন হলে তো আলাদা চোখ হবে না? এখন পাশ দিয়ে কি দেখা যাচ্ছিল সেটা আমি কি করে বলবো? তোমার বাড়িতে যেতে পারছি না, তুমি ফোন ধরো না, তোমার দোকানে আসলে সমস্যা হচ্ছে, তাহলে আমরা কোন দিকে যাবো? তোমাকে বললে এই বউ থানায় যাচ্ছে, তুই তার আগে যা, তুমি তার আগে কি করতে থাকবে থানায় গিয়ে? চিনতে পারবেন আমি কোনো ভিকটিমের মুখ দেখাইনি এখনো। অনেক শুনেছি আমি গনসাই বসে, আমি আর শুনবো না। আজকে আমার 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 ফোনটা নষ্ট হয়ে গেছে, আমার বাচ্চাদের কি অপরাধ করেছে? বাবা থাকতে অনাথের মতো থাকবে, বাবা পাবে না, বাবা থাকতেও তোমাকে নিয়ে কথা বলো, তুমি বললো যে বাবা তুমি আসো, তোমার জন্য মন খারাপ করছে, তুমি আসবা, তারপরে আমি ভাত খাবো। এরকম করে বললে আর হয়েছে? আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ফট করে ফোন করেছি, বাড়ির লোকজন ডেকে নিয়ে আসলে তোমার বাড়ির লোকজন ফোনও লাগছে, তোমার বাড়ির লোকজন এত লোকজনের মধ্যে রাস্তার মধ্যে বাবা একটু বলবে, বাবা কিছু বলছে বলছি তো বাড়ি নিয়ে যাও। কিন্তু কিসের একটা আওয়াজ আসছে না পাশ দিয়ে চিৎকার করে? কে বলছে ওটা? বাবাই অনেকটা দূরে আছে মনে হয় ও। বাবা সৈকত তো মনে হচ্ছে বসে আছে। হ্যাঁ, চাটা অর্ডার দিয়েছে হয়তো। আজকে এরকম একটা প্রেগন্যান্সির সময় তুমি আমার না বসে আছে, আড্ডা মারি। ডলি দিয়ে এবারে আত্মহারা হয়েছে। এটালি দি একটা কথা বলবো, স্বামী হয়ে যাও গিয়ে চা খাও। হ্যাঁ, চা আর বিস্কুট খাও। হ্যাঁ, আমার বৌদিকে বলবো চা নিয়ে আসতে? ও তোমার বৌদি ওখানে গেছে? না না, স্টেশনের পাশে বললেই তো করে গিয়ে চলে আসবে। না না, ও যিনি রেলে চাকরি করে? ওরে বাবা না, আমি এখানে দোকানে গিয়ে বলছি রলিদি তুমি গিয়ে চা খেয়ে আসো। চলে আসবো, চাটা খেয়ে চলে আসবো কি? না না, চাটা খাবে একটুখানি, একটু বসে দেখবে যে কি কি আছে। একটু ডিম টোস্ট, ডিম টোস্ট খাবে? চা বিস্কুটই খাবো। আরে এমন কিছু বানাতে হবে ওনাকে যাতে উনি টাইম পায়। নাম্বার তো তোমার কাছে আছে, জিজ্ঞেস করবো কি কি আছে। হ্যাঁ, যাও যাও যাও। তুমি তো বললে যে হ্যাঁ আমি ফোন করেছি, হ্যাঁ, দুজন মিলে যাও, আমি আসবো না। যাও। তারপরে যখন দেখবে সিচুয়েশনটা, ওদের দিকে তাকাবে না, কথা বলবে না কিন্তু। বেস্ট অফ লাক। বাড়ির লোকজন সংসার করবে না, আমার নতুন সহযোদ্ধা দেখা যাক। বাচ্চার বাবা বোন, তুমি Best ডিসিশন of নেবে, luck. তোমার বাড়ির লোকজন ডিসিশন নেবে। একটা কোথায় রাখলে গো? তোমার কাছে? আচ্ছা, ব্যাগ নিয়ে যাই। ও দিদিকে নিয়ে যেতে আমাকে বলবে মারলো চা অত বড় খাওয়ার জন্য। অন্যায় করলো আবার তোমার মা। কি বলছে? ঠিক আছে, চা যে ওই খেতে বাচ্চা যাবো। আমার ছেলের না, অন্য লোকের। ঠিক আছে যাও। হ্যাঁ, এত বড় কথা। পিছনটা দেখাবো ওদের। ওই বাচ্চা আমার না, আমার ছেলের না, আমার ছেলে যায় না, অন্য লোকের বাচ্চা। আমি শুনবো না। মীমাংসা করো, মীমাংসাই করবে। চা বলেই দলে দিয়ে আমি ছুটে চলে গেল, এটা যদি অন্য কিছু। হ্যাঁ, ফোন করেছে। এও ফোন করে চুপ 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 চুপ, দাঁড়া দাঁড়া, ফোন তোলো ফোন তোলো ফোন তোলো, আমি তুলবো। তুমি কথা বলো। হ্যালো দাদা বলেন। এই তো কৃষ্ণনগরের অফিসে, বলুন। ম্যাডাম তো আছে, একটু ব্যস্ত আছে, কেন বলুন। কালকে তো দেখা করতে হবে। কালকে তো থাকছে না, কালকে কলকাতায় আছে, কাল আজকে আছে। কালকে কলকাতায় কেস আছে, কলকাতায় সকালবেলা বেরিয়ে যাবে। আজকে এখন আসলে ভালো হতো, আমরা বেরোবো আবার একটু, আমাদের ওই একটা সাংবাদিক আসবে একটু ইয়ে নিতে, বাইক নিতে, তো ওখানে যেতে হবে আবার। রাতে ফিরতে ফিরতে আমাদের টাইম টেবিল তো ঠিক নেই, তবে এখন আছি ঘন্টা দেড়েক আছি, যদি এখন আসেন আসতে পারেন। আসেন, এখন আসেন অফিসে, আসেন, অফিস তো চেনে নি না, তাহলে কি ম্যাডামকে বলবো যে আপনার দোকানে যেতে?
ম্যাডামকে নিয়ে যাব দোকানে? ঠিক আছে, ঠিক আছে। মেঘ না চাইতে বৃষ্টি, আমি তো বলেইছিলাম ফিল্ডে আমাকে নামতেই হবে। মন আগে থেকে ডেকে বলে দেয় যে আমাকে ফিল্ডে নামতেই হবে। যাই, কিছুক্ষণ পর যাই। আমন্ত্রণ তো পেয়ে গেছি বরের কাছ থেকে। যাক, এবার বোর ফোনটা শুনি। হ্যাঁ মনিদি, মনিদি, ভাত দাও ভাই। এই তো খেয়ে নাও, খেয়ে নাও, ভাতটা খেয়ে নাও, সত্যি বলছি। ওইখানে ঢুকিয়ে দে, খাওয়া আমার এখন ওখানে কি মাটন খাবা? ভালো রান্না করে। গিয়ে বলবো ডিম টোস্ট বানাতে একটু। ডিম টোস্ট। ডাল ডাল করে। এই ডলিদি গিয়েছে, চা আছে। ডলিদিকে ফোন করো মুন্নি দি, এটা শুনি। ফোনটা ধরে রাখতে বলো। আমার ভিক্টিম আর ডলিদি গেছে চা খেতে। ও মনিদি করো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ অনন্যা, স্পিকার দিবা। হ্যাঁ কি থ্যাংক বলে? ইউ মিঠু ঘোষ। দিদি কেমন আছো? বলো ডলিদি তুমি কোথায়, কি করছো? আননোন পার্সনের মতো কথা বলো না, আবার বলে ম্যাডাম তো বললো চা খেতে আসতে। এই মরেছে। আরে থাক, ওর আবার কথা না বলে, ওর ফোন ব্যাগের মধ্যে। ডলিদিকে বলো, ডলিদি তুমি কোথায় ঘুরতে গেছো গো? তোমার সাথে কে ওটা? দেখি ডলিদি কত ট্রেনিংটা নিতে পেরেছে কিনা। ফোনটা করে আগে পরীক্ষা নাও তো। আমার ভিকটিমকে তো শাড়ি পরে দারুণ লাগছে। স্পিকার হ্যালো, তুমি কিন্তু আসে না ওখানে সবাই। ঠিক আছে, হ্যাঁ, ফোনটা ধরে থাকো। ফোনটা, হ্যাঁ, মিউট করবে। মুখ দিয়ে বলছে মিউট করবে, রাখো তুমি, রাখো। ডলিদির ফোন রাখো, ট্রেনিং বহুত নিয়েছে ওখানে। আইরে পোড়া কপাল, আবার ওদের চায়ের দোকানের মধ্যে বসে বলছে মিউট করে রাখবো। আবার ও মিউট করবে বলছে, করলে তো আমরা কিছু শুনতেই পাবো। ও শুনেছে যে বাবলি এখন মিউট করতে বলে। আপনাদের তো বাজে বাজে কমেন্ট করে তো নেশা, আপনি কমেন্ট করুন। শঙ্কর নেট, আমার নেট তো ছাড়া 5G, আমি কিছু করেছি না। আপনি নোংরা কমেন্ট করুন, আমার কোনো কিছু এসে যায় না। রাস্তাতে এসেছি, রাস্তায় মানে ওই যে বলে না রথের গু পথে, এই পথের গু রথে উঠে, তো অনেক রাস্তায় অনেক নোংরা আবর্জনা ডিঙিয়ে সাইড কাটিয়ে যেতে হয়। তো এটা আমার ঘর, তো এখানে যদি কেউ নোংরা মানুষ আসে তাদেরকে কি করে আবর্জনাগুলো থেকে আবর্জনার মতো করে বের করে ডাস্টবিনে রাখতে হয় সেগুলো আমি খুব ভালো জানি। তো আপনি আগে আপনার পরিচয়টা দিয়ে নিন, ঠিক আছে? আপনি নোংরা নোংরা কমেন্ট করুন, আই হ্যাভ নো প্রবলেম, ঠিক আছে? আপনি কমেন্ট করুন। আরো এডি কতদিন করে থাকবে তবে? আপনার চোখে ছানি পড়েনি তো? ভালো আছে। চোখে ছানি পড়লে তো আবার ওইসব জায়গায় পৌঁছে যাবেন। যদি চশমা লাগে বলবেন, আমার একটা এনজিওর সাথে যুক্ত আছি, সেই এনজিও থেকে চশমা দেওয়া হয় আর চোখ টেস্ট করা হয়, ঠিক আছে? তাহলে আবার ওই জায়গাটায় পৌঁছাতে পারবেন না, বুঝেছেন?
ক্রমশ প্রকাশ্য। ডিম টোস্ট খাবো। কে ডিম টোস্ট খাবে? সহযোদ্ধা? হ্যাঁ, যাক, তাই বলছে ঝালটা একটু বেশি দেবে, তাই বলে দিল যে ঝাল ঝাল হচ্ছে। তো তুমি গেলে না কেন ম্যাডামের কাছে? তুমি যখন ফোন করলে বললে ম্যাডামের কাছে যাবো, যাওনি কেন আর? হ্যাঁ, ওর একটাই কথা, ম্যাডামের কাছে যাওনি কেন, ম্যাডামকে কেন ফোন করনি। আর কোনো কিছু খুঁজেই পাচ্ছে না তার স্বামীকে বলার জন্য। এটা একবার আই লাভ ইউ তো বলুক, সেটাও বলবে না। তোমাকে যখন বলেছিল ম্যাডামকে, ম্যাডাম এখন নেই, ম্যাডামকে নিয়ে গল্প করেছে, যা সময়টা কেটে যাবে ওদের। পরে আর যোগাযোগ করলো না যে ম্যাডাম যাবো, আপনার সঙ্গে দেখা করবো? হ্যাঁ, ডিম ফেটাচ্ছে কি আওয়াজ। তাহলে আজকে আমরা এখানে সবাই ডিম টোস্ট খাবো। প্রিয়াঙ্কা, তোমারটাই নেবে, হ্যাঁ একটা দিন প্রিয়াঙ্কা আর বলো না, এইসব মানুষগুলো তো আসে ডিস্টার্ব করতে, কিন্তু এটা যে বাবলি মুখার্জি, তাকে যে সহজে ডিস্টার্ব করা যায় না সেটাই কেউ বোঝে না। আমি খুব সুন্দরভাবে তাদেরকে ইগনোর করতে পারি। ভালোবাসার মানুষগুলোকে যেমন উলু দিয়ে শঙ্খ বাজিয়ে বরণ করে ঘরে তুলে নিতে জানি, তেমন যারা খারাপ মানুষ সমাজে তাদেরকে সুন্দরভাবে ইগনোর করতে পারি, কখনো মেডিসিন দিতে পারি, কখনো বা আবার প্রতিবাদ করে প্রতিবাদে ঝড় তুলতে পারি। তো যে যা করছে করুক, আমার কোনো প্রবলেম নেই। আপনাদের ইউটিউব, আপনারা কমেন্ট করবেন, আপনাদের ম্যাটার। বরঞ্চ আমার একটু কমেন্ট বাড়লে রিচ বাড়ছে তো। যখন দেখবো আমার বেশি রিচ বেড়ে গেছে, তখন তো বেশি খাবার যেমন হজম হয় না, তেমন বেশি রিচ বেড়ে গেলে তখন তো আমার তো আবার হজম হবে না, তখন একটু মেডিসিনটা দেবো। কি করা যাবে আর? জোরে বলো। রুবেল ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আমি শয়তানি বুদ্ধি করি? প্রিয়াঙ্কা, উনি যান ওখানে, নাহলে উনি নামটা জানবেন কি করে? আর ওখানকার মা বোনেদের আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা। যেখানকার নামটা নেওয়া হয়েছে সেখানকার মা বোনেদের অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। ভালোভাবে তাদের জন্য আজকে আমরা সুরক্ষিত রয়েছি। লুকিয়ে বাড়ি, ঠিক আছে? লোকজনকে ভালোই তো সংসার করছিল, মেয়ের কাছে যাচ্ছিলে আসছিলে থাকছিলে। তারা না থাকলে তো রাস্তাঘাটে এই ধরনের মানুষের উপদ্রব বেড়ে যেত। না জানলে আমি কোথায় যাচ্ছি না, আজকে মায়াপুর যাবো বেড়াতে, দুদিন আছি। কোথায় যাচ্ছে? মুকুটমণিপুর। কোথায়? নবদ্বীপে। অথচ মেয়ের বউ বাচ্চার কাছে তুমি সংসার করছো। তাহলে তোমার বাড়ির লোকজনকে লুকিয়ে রাখছো কেন? হ্যাঁ, তুমি সংসার করবা, তুমি বউ বাচ্চা নিয়ে সংসার করবা, বাড়ির লোকে বুঝতে হবে না। বাড়ির লোকে পোষাচ্ছে না, ঠিক আছে, চার্জ নেই, চার্জে ঢোকাও, চার্জে না ঢুকিয়ে সে ঢুকিয়েছি তো। তার বাড়ির লোকের আর পছন্দ একটা হচ্ছে না করলাম। বলে বাড়ির লোককে লুকিয়ে তুমি বউ বাচ্চার সঙ্গে যোগাযোগ রাখছো, আবার তাদের সামনে অস্বীকার করছো, তাগুলো তো হবে না। ভালো আছি অভিজিৎ ভাই, তুমি কেমন আছো? রূপালী দাসপাল, ইউটিউব থেকে ঘুরে এলাম। ঘুরেছো? হ্যাঁ, দিদি কি বলছে দেখতে হবে তো। বাড়ির লোক না, বাড়ির লোকের কাছে আছে লুকাবা। তুমি তার অন্য লোকের বোর কাছে যাচ্ছ না যে তোমাকে বাড়িতে লুকিয়ে যেতে হবে, বউকে লুকিয়ে যেতে হবে। বর তো একটাও কথা বলে না। মীমাংসা কর। এত বড় সাহস হয়, তাকে ফোন করলে সে চলে আসলো, এসে আমাকে দোকান গুলোতে গায়ে হাত দিয়ে দিল, আর তুমি দোকান গুটাচ্ছ, কোনো প্রতিবাদ নেই। তাকে বললে না যে তুমি কেন আমার উপর গায়ে হাত দিচ্ছ? ঠিক আছে, তোমার বাবা মার জন্য, তোমার সামনে তার এত বড় হাসপাতাল, ও আমাকে বলার কে যে তোর এখানে, তুই এখানে কি করতে এসেছিস, তোর কোনো অধিকার নেই?
আমার স্বামীর দোকানে আছে, তোমার বাচ্চা নেই, ওর কাছে পারমিশন নিয়ে আসতে হবে? কথা বলা তো ঠিক কিন্তু বের করে নিয়ে যেতে হবে। যাও তুমি নিয়ে আসো, তুমি যাও, তুমি বলো চলুন দাদা অফিসে চলুন, সব নতুন করে দিয়ে কিছুক্ষণের জন্য ঝামেলাটা মিটিয়ে দিই। সেখানে গিয়ে দিতে পারছি না, বাড়ির মধ্যে ওর কাছে এখানটা করলেই ভালো হবে। যাও তুমি কি পুলিশে বোঝো গা, যাও জল খাওয়া। হ্যাঁ অফিসে কথা বললেও হবে, যাও তুমি দাও, একটা ব্যবসার জায়গা। ব্যবসার জায়গা তো এখানে সেটা তুমি গিয়ে কথাটা বলো যে ম্যাডাম এসছে, এটা ব্যবসার জায়গা আপনার, তো ম্যাডাম এলে তো এখানে সবাই আসবে, এখানে ম্যাডামকে সবাই চেনে, তো সেই জন্য আপনি অফিসে গেলেই ভালো হয়। না আমি যখন বারবার এবার আপনি তারপরেও যদি বলেন যে ডাকতে এখানে আসবে, নাহলে ফোন করুক না। না আমি যাবো না, ফোনে কথা হবে না, তাহলে এখানে করতে হয়। ফোনের কথা কেউ হয় মীমাংসা? কেন না যাবা কেন? সব কথা ফোনেই বলে দিক না। ফোনে নাও যাক, কেন হবে না? গেলে একরকম তুমি ফোনে যখন একরকম। লোকজনকে ডেকে নিয়ে এসে এখানে যখন মারতে পারো ওপেন রাস্তার মধ্যে, যাও যাও, তোমার ভাইয়ের বোন ওরা কথা বলতে পারে, তুমি মীমাংসা করবো না কেন? দোকানে মীমাংসা করতে হবে, এখানে চলে যাও মানে তুমি এড়িয়ে গেলে তো হবে না। যাও যাও, সেদিন দোকানে যেমন ডেকে নিয়ে গন্ডম গন্ডগোল হওয়ার আগে যাও। ওরা ডাকো, সবাইকে ডাকো। কেন কেন ডাকবো না? ওপেন রাস্তার মধ্যে বউকে পিটাতে পারছে, লোকজন নিয়ে আসে। বলো কিছুক্ষণের জন্য চলুন, আর যদি একান্ত না হয় তাহলে আসুন। আমার এখন এরকম অবস্থা, আমার বাবাকে বলবো? আমার বাবা অসুবিধা হলে আমার বাবাকে বলবো কিন্তু এখানে না তোমাকে বলবো? বন্ধ এ শঙ্কর, ফোনটা রেখে গেলে কেন? লিঙ্ক চলে যাবে তাই। ওই নেটের জন্য? সরি সরি, কি অবস্থা। সবকিছু তো তোমাদের মর্জির উপর। মাঝের মধ্যে মাথা কাজ করে না। সেদিনকে ঝামেলাটা কে করলো? যাক তাই মধুকে কে ফোন করে ডেকে নিয়ে আসলো? যাক, না মোটেও না। ক্রমশ না, প্রকাশ্য মোটেও আমাকে আর তোমাকে প্রতিবাদে বলিনি। নামতে হলো না, সবাই নেমে গেছে মোটেও অলরেডি। নোংরা কথা বলিনি আমি। আমি বাড়িতে না, আপনি আমি থাকলে বাড়িতে উত্তর শাসন দেবেন। করেছি তোমাকে। তা তোমাকে শাসন করবো না, তা কাকে শাসন করবো? তুমি যদি বেপথে চলে যাও তোমাকে শাসন করবো না? আমি লোক ধরে বলতে যাবো? না যাওনি। না মোটেও আমি ভুল করছি না। তুমি মধুকে ডেকে নিয়ে এসছো, তুমি মধুকে ফোন করে বলেছো। হ্যাঁ প্রমাণ চাইছো তো? প্রমাণ চাইছো? প্রমাণ কি? প্রমাণ তো আমি নিজে চোখে এসে দেখি, তোমার ক্যাশে বসে আছে। হ্যাঁ ক্যাশে বসে আছে। না সবার সঙ্গে তুলনা না, সবার সঙ্গে তুলনা করলে হবে না। সে একটা অপরিচিত মানুষ, সে তোমাকে রান্না করে নিয়ে আসছে, বা আমার সামনে নিয়ে আসুক রান্না করে দিই, আমি কিছু বলবো না। লুকিয়ে কেন, গোপনে কেন? না তুমি গায়ের জোর করে বললে তো হবে না। আর বউ কিছু বললেও বউ কে বলছে শাসন ego করছে, বউ গোপনে বরকে শাসন করছে। এমনি ললিতা কেটে দাও। সবকিছু আলোচনা করবো। হ্যাঁ শঙ্কর গেছে। মেয়েটার কত চুল দেখো। আমার এগুলোই ভালো লাগে। এই জন্মে হলো না, পরের জন্মে ঠাকুরকে বলবো যে ঠাকুর লম্বা কেস দিও। শঙ্করের কণ্ঠ তো শোনাই যাচ্ছে না। পেটে কিছু খাইনি, ওর পেট দিয়ে কি সব বেরোবে। আমার বসে দেখে ভয় লাগছে। আরে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, জ্বর। হ্যাঁ শুধু নেগেটিভ কমেন্ট করার জন্য না, মাইন্ড ডাইভার্ট করার জন্য। ডিস্টার্ব না করলে তো মাইন্ড ডাইভার্ট হয় না, না নিজের লক্ষ্য থেকে সরে যাবো না ওই তুমি জন্য। অন্যায় করেছো ঠিক আছে, তোমাকে কি আমার
আমার এগুলো সব বাবা মা ফেক অপমান আইডি। করতো না, আমরা মারধর করতাম। তুমি গেলে না মেয়ের সঙ্গে দেখা করে আসবে না? ওটাকে দেখে একটু বেরো বলার জন্য আছে। এরকম আমরা কতদিন থাকবো? আমি দিন দিন অসুস্থ হয়ে পড়ছি, আমি সুস্থ মানুষ নেই। কি গো সত্যজিৎ মজুমদার, কি বলছে? কোথায় আছে? ফেসবুক। না মা খাবে না। ও তুমি কে গো? ওই বোনটি যে চুচুড়া গেছিলে? আমি ঠিক বুঝতে পারছি না। একটু আগে তো একটা কমেন্ট করলাম, নেগেটিভ কমেন্ট। সত্যজিৎ মজুমদার আপনি কে? কোন কেসে গেছিলেন? কবে? কোনো ছেলেকে তো আমি কোনোদিন কাজে নিয়ে যাইনি, আমি মেয়েদের কাজে নিয়ে গেছি। কি হলো বুঝতে পারছি না। এই মরেছে, উনি আসছেন আসছেন আসছেন, বাচ্চাটাকে নিয়েই আসছে তো। আমার এটা অন আছে? সৈকত নিয়ে গেছে তোমরা। আমাকে একটা ফোন দাও, আমি না একটু ঠিক আছে। একটু নিয়ে যাও। কি লিখেছে ওদি ভাই? আমি চুপ করো মনে দিয়ে, এখন ভিকটিম আসছে। অন করে দিয়েছি। ঠিক আছে। আমার বর পিঙ্কি মজুমদার। সত্যজিৎ মজুমদারের বর, পিঙ্কি মজুমদারের বর। আমি তো একটা নেগেটিভ কমেন্ট করে দিলাম একটু আগে, আমি তো কিছু না বুঝেই কমেন্টটা করলাম। বলছে আপনার পাশে কি দেখা যাচ্ছে না কি বললো, আমি একটা নেগেটিভ কমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, এখন ওর বর আসছে, পরে কথা বলছি আপনাদের সাথে। বলুন, দেখা করবো বলে দেখা করেননি কেন? আমি খুব ফার্স্টেশনে হচ্ছি। ফার্স্ট স্টেশনে ভুগবেন কেন? আপনার পাশে তো আমি আছি বলেছিলাম। আমি তো একজনের পক্ষে থাকি না। দেখেন, আপনি যখন আমাকে ডাকলেন ওই বাড়ি, হ্যাঁ ও আমায় বললো, বললাম আমি ভুল করেছি, হ্যাঁ আমি সব ইয়ে করে নিলাম। হ্যাঁ ওদের সমস্ত কিছু দেওয়া থেওয়া সপ্তাহে ওদের ওখানে দুদিন থাকা, হ্যাঁ মেয়ের কাছে থাকা, মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া, পার্কে নিয়ে যাওয়া, হ্যাঁ করছিলেন তো। কিছু করছিলেন। আজ পর্যন্ত আমাকে দেখেছেন একটাও ফোন করতে বা আপনাকে কোনো অভিযোগ করতে? এইবার ঘটনা হচ্ছে, আমার চায়ের দোকান, বিভিন্ন রকম লোক আসতে পারে, হুম কত রকম সারাদিন লোক আছে, সবার সাথে আমার সম্পর্ক ভালো। হুম জিজ্ঞাসা করে দেখবেন এখানে যত লোক আছে কোনো কারোর সাথে অশান্তি হয়নি, সবাই কি ছেলে কি মেয়ে কি বাচ্চা সবার সাথে। হুম এবার কোনো একটা কারোর সাথে সম্পর্ক একটু ভালো করলেই মনে দেখা যায় ভালো ব্যবহার করছে, ভালো ইয়ে করছে, ওর সাথে প্রেম করে। হুম মানে মনের মধ্যে সন্দেহ, একদিন ভাইয়ের বউকে নিয়ে এখন এটা নিয়ে বসুন, আমার সাথে বসুন, এগুলো বলুন। এই সব নিয়ে যা হয় করছিল, দোকানে এসে ঝামেলা, হ্যাঁ ঠিক আছে, সেদিন দোকানে এসে যা হয় উল্টো পাল্টা বলছিল, ঠিক আছে, বলাতে আইলাম তখন তা আপনার ভাইয়ের বউ কেন গায়ে হাত দিল? আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার আপনাদের স্বামী স্ত্রী করবে, আপনি তো ওখানে, সে তো ওখানে নেই। না, ভাইয়ের বউটা হচ্ছিল ঘটনা ওই সেই ভাইয়ের বউকে নিয়ে বদনাম করে। সেটা তো আপনি আমাকে বলেছিলেন, আমি তো বলেছিলাম ওই কথাটা। রিসেন্ট কিছুদিন আগে ওই স্কুলে নিয়ে যায়, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে ভাই, ওই স্কুলে বাচ্চাদের নিয়ে যায়, ওদের সেই বাচ্চার মায়েদের কাছে বলেছে। কার কাছে বলেছে বলতো, কথায় কথায় বলেছে,
সে এবার তার তাই বলে আপনার দোকানে এসে মারপিট হবে কেন? মারপিট বলতে ওই ও ছিল মানে আমি বাবাকে দেখেছি, বাবা দেখো আমার সঙ্গে- আমিও তো আপনার দোকানে আমি বহুবার আসতে পারতাম, আমাকে দেখেছেন কখনো দোকানে আসতে? আপনি আর ওরা, আপনি কোথায় আর ওরা কোথায়? ওরা কোথায় বলতে ওরা আপনার ফ্যামিলি, ওরা আপনার ফ্যামিলি, আপনার স্ত্রী, আপনার সন্তান। হতেই পারে মানুষের মনোমালিন্য, হতেই পারে অশান্তি, হতেই পারে ঝগড়াঝাটি, হতেই পারে কোর্টে মামলা চলছে, হতেই পারে আপনার কি বলবো মানসিকভাবে দুজনাই অসুস্থ, কিন্তু তার মধ্যেও তো আপনাদের মীমাংসা করে বেশ সুন্দরভাবে ঘর করছিলেন। হ্যাঁ একদম একদম। আমি তো আপনাদের কোনো ফোন করিনি, আপনাকে কোনো ডিস্টার্ব করিনি, কোনো দোকানে এসে টোকা মারিনি, বা আপনাকে কোনোদিন কোনো কটু কথাও বলিনি। তাহলে কেন আপনাদের মধ্যে বসছেন না কেন? আপনি তো যাবেন বলেছিলেন। আমি যাও বলেছিলাম, আমি আমার মাথায় একদম মানে খেলছেই না আমি যে কি করে কি করব। বসুন, দুই পক্ষের আপনার সমস্যাটাও বলুন। আচ্ছা আগে আপনি আমার এক কাজ করুন, টাইম বের করে কাইন্ডলি আমার বাড়িতে নিয়ে যাবেন। হ্যাঁ যাবো, বলুন। আপনি যদি এখন যান আমি এখনই যাবো। না এখন তো সম্ভব নয়, আপনি আজকের দিনটা বাদে যখন খুশি টাইম। আগে আপনার স্ত্রীর সাথে বসুন, স্ত্রীর সাথে বসার পর আপনার যে স্ত্রীকে নিয়ে যে কি সমস্যাটা ওটা আগে শুনি। আমার স্ত্রীকে নিয়ে সমস্যা ছিল, মনের থেকে শয়তানি বুদ্ধিগুলো বের করতে হবে দিদি। সেটা আপনাকে বলুন, আমাকে বলতে হবে তো। কিছুতেই মানে একটা বিশ্বাস আনবে তো যে আমার না অসবে যাই করুক না কেন ঠিক আছে। ঠিক আছে, সেটা আমি দেখবো। আমি সারাদিন কাজে আপনি শেয়ার করুন আমার সাথে, আমি দেখবো বিষয়টা। থানা পুলিশ করলেন, ফালতু একটা ও মার খেয়ে অ্যাডমিট হলো, থানা পুলিশ তো করলেন। কত বছর মামলা চলছে আপনাদের বলুন? 18 বছর মামলা চলছে। 18 বছর মামলা চলে কি বেনিফিটটা কি পেলেন? জিরো। কিন্তু এই যে 6 মাস ধরে বা 7 মাস ধরে আমি যে আপনাদের মধ্যে যে জুড়েছিলাম, আপনি তো বেশ সুন্দরভাবে ছিলেন, মানসিক শান্তিও ছিল, আপনার জন্য আমি যাচ্ছিলেন। আমি আসতে সব ঠিক করে নিই। তাহলে 18 বছর একটা কোর্টে মামলা চলছে, তারপরে এতগুলো মামলা, পুলিশি ঝামেলা এখনো না। আবার সেদিনকে পুলিশ ডাকলো, আমি তাকে আবার পাঠালাম যে তুমি যাও থানায়, থানাকে অমান্য করো না। আমি এখন যাব না। তোমার বর আমাকে ফোন করেছিলেন, অফিসটা ফোন দিয়েছিল, শঙ্কর ফোন তুলেছিল না। আমি বললাম তাহলে তুমি, উনি বললো যে আপনি আসেন, আপনি বললেন হ্যাঁ যাবো মঙ্গলবার। ও আমাকে ফোন করলো যে তাহলে আমি কি করব, আমি কি থানায় কেস করবো? না কিছু করতে হবে না, আমি উনি আসবেন বলেছেন, তুমি বরঞ্চ উনি আগে আসুক, দেখি কি বলে, তার তোমার সাথে কথা বলছি। এবার আপনি তো আমাকে গেলেন না, আর কোনো কন্ট্যাক্টও করলেন না। আপনি কি বললেন পরে যখন ফোন করা হলো, আপনি বললেন আমার যে সমস্যাটার জন্য ম্যাডামকে ফোন করেছিলাম আমি এখন অনেকটা কাটিয়ে উঠেছি, হ্যাঁ তাই বললেন। তো আপনার তো এখন কোথায় কাটিয়ে উঠেছেন? তাহলে 5টার জন্য ভুগছেন কেন? আমি কাটিয়ে উঠেছিলাম বলতে আমি বাড়ির দিকটা ভেবেছিলাম যে আমি সব ঠিক করে নেব, ঠিক আছে। দেখুন, আপনি বাচ্চাটার মুখের দিকে তাকে, এই বাচ্চাটা বাবা ছাড়া এক সেকেন্ড থাকে না। জীবন আমি তো কদিন কি খাবার কেটেছি দিদি। তাহলে দেখুন, আপনি কাঁদবেন, আমরাও তো কষ্ট পাই, আপনাদের কষ্ট দেখে তো আমরাও কষ্ট পাই। আমি তো আমার ভিকটিমের জন্য কিছু করি না, আমি তো দুই পক্ষের জন্যই করি। আজকে এই বাচ্চাটা প্রতিদিন গিয়ে আমাকে কি বলে জানেন? ওর কত ভিডিও আমার কাছে আছে জানেন? আজকে আপনাদের সন্তান, আপনাদের মায়া বেশি হবে। এই বাচ্চাটা বাবা ছাড়া এক সেকেন্ড থাকে না, সারাক্ষণ ওই ঠাকুরের সিংহাসনে উঠে গিয়ে আমার বাবাকে এনে দাও, আমার অফিসে যাবে বাবাকে এনে দাও, বাবাকে এনে দাও, এগুলো করে। আমি কি করলে আপনারা সকলে ভালো থাকবেন বলুন? আমি আছি, আপনি বসুন। অফিসে বসবেন আজকে রাতে? হ্যাঁ হ্যাঁ। কটার সময় বলুন? এই কটার সময়? আমি দোকান বন্ধ করে এই 8টায় বেরোবো। 8টার সময় বসবেন? হ্যাঁ না, আমি দোকান 8টার সময় তো এই 8:30 করুন, আমি 8:30-র মধ্যে ঢুকে যাবো। 8:30-র মধ্যে আপনি ঢুকবেন, তাই তো? ঠিক আছে, আজকে তাহলে ঢুকুন, আমি ওদেরকে বলছি বেরোতে, তাহলে ওরা আসুক। আমি এসেছি, এখানে আছি, আমি আজকে এসেছিলাম, আপনার ব্যবসা স্থলে যাইনি, আমি এখানে সবই জানি, আমি মিথ্যা কথা বলি না। আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, কোনো ঝামেলা অশান্তি করতে মানা করেছি যাতে আপনার ব্যবসার জায়গায়, আমি ওই জন্য গেলাম না। আপনি বললেন মানা করেছেন, তাও ওখানে গিয়ে ব্যাজ করতে। আমি ছিলাম, আমি ফোনে ছিলাম, আমি শুনেছি ওর খালি বক্তব্য যে ম্যাডামকে কেন ফোন করনি, ম্যাডামকে কেন করনি। আপনি যখন শঙ্করকে ফোন করলেন, এই অপেক্ষাটাই করছিলাম। দেখুন, আমি অফিসে যা, ওইখানে ব্যবসার ওখানে যাওয়া মানে এখানে আমাকে সবাই চেনে, আমিও কৃষ্ণনগর, আপনিও কৃষ্ণনগর, তো ওই লোকজন জড়ো হবে, দেখবে বাবলিদি কেন এসছে, কি দরকার? আপনার ব্যবসার জায়গা আমি কেন নষ্ট করব? না, নষ্ট তো হয়ে যাবে, তাই না? তার জন্য আমি দেখুন অনেকক্ষণ ধরে এসছি, আমি এখানে দূরে দাঁড়িয়ে আছি। আপনি আসুন, অফিসে বসুন, আমি চাই আপনাদের সুন্দরভাবে সমস্যাটা মিটে যাক। 18 বছর তো কোর্টে ভুগছেন, এখনো কেস চলছে রানিং। 6-7 মাস তো আপনারা ভালোই ছিলেন। আর
ওকে ওর যে দোষগুলো আছে আপনি আমাকে বলুন, আমি ওকে শুধরানোর চেষ্টা করব। দোষ তো আছে, ও না হলে আজকে এই জিনিসটা হয়। ঠিক ওর আছে, মনের যে শয়তানিগুলো, তারও যে দোষ আছে, আপনারও দোষ আছে, এক হাতে তো দাদা তালি বাজে না, আমি তো দেখছি। না আমার দোষ ছিল, এখন কোনো দোষ নেই দিদি। আমার এখন আমি কাজ আর এই যে সেদিনকে যে আপনার জন্য ওরাকে ডাকলেন, ওরা যে মারপিটটা করলো, এটাই দোষ। কোনো গর্ভবতী, আপনি জানেন একটা গর্ভবতী মহিলার কে মারধর করলে কত কিছু হয়। যদি আমি এটা নিয়ে পদক্ষেপ নিতাম, আমি বুঝতে পারিনি। আমি কিন্তু পদক্ষেপ নিয়ে খালি আপনার মুখের দিকে থাকি, জানেন, এই বাচ্চাটার মুখের দিকে থাকি। আমি পদক্ষেপ নিয়ে মানে কি, আপনার থানা পুলিশ জেল হবে, আমার কি দরকার? বাচ্চাটা বাবা পাবে কোথায়? এর জন্য আমি কোনো পদক্ষেপ নিইনি, ওকেও নিতে দিইনি। আমি পারতাম না অনেক কিছু করতে সেই সময়। আপনি যদি মেরে যদি ওরা যেতে পারে, আমি যেতে পারি না তা নাই? তা যেতে পারেন না। আমি একটা আইসিকে ফোন করতে পারি না, কিন্তু করিনি কেন? বাচ্চাটাকে বাবা পাওয়াতে পারবো না। আমি ভেবে করি কাজ, করে ভাবি না। এই বাচ্চাটার মুখের দিকে তাকি কোনো পদক্ষেপই নিইনি। নাহলে প্রেগনেন্ট মহিলার গায়ে হাত তোলা মানে কত বড় অপরাধ, তাই এখানকার সব লোক সাক্ষী দিচ্ছে। অনেক মানুষ এখানকার মানুষও সাক্ষী নিয়ে, তার ভিডিও আছে ওর কাছে, সমস্ত কিছু আছে। তারপরেও দাদা আমি কোনো কিছু একটা ফোন করেছি আপনাকে? করিনি। আমি জানি একটা সংসার জুড়তে গেলে আমাকেও মাথা ঠান্ডা করতে হবে। আমি হটকারিতারে কেস করিয়ে দিয়ে আপনাকে একটা জায়গা দিতে পারবো, ওকে একটা মানসিক শান্তি, কিন্তু এটা তো সাময়িক। 18 বছর তো কেস চলছে, বাবু তো জেল খাটালো, কি হলো? তো জেল তো কেটেছেন, তো কি হলো বলুন? কিছু হচ্ছে? আবার তো সেই সংসার। তাহলে আমি চাই আপনারা বসে সুন্দরভাবে বসুন। আপনি 8:30টায় আমি অফিসে আছি, আপনি আসুন, আপনার জন্যই থাকবো। নাহলে আমি বেরিয়ে যাবো, আমি 1-1.5 ঘন্টা পর বেরিয়ে যাওয়ার কথা। আমি তাহলে সেখানে ফোন করে বলে দিচ্ছি, বলে আমি আপনার সাথে ওর জন্য অপেক্ষা করছি। করবো করে আপনাকে একদিন আমার বাড়ি যেতে হবে। আমি যাবো তো, আপনাদের সুবিধার জন্য কি করতে হবে আমি আছি, এটুকু বলতে পারি। কিন্তু আমি কৃষ্ণনগরের বাসিন্দা হয়ে কৃষ্ণনগরের মানুষ অন্য জায়গায় যাই, কিন্তু আপনাদের কাছে যেতে গেলে আমাকে চেনা মানুষ, আপনারা দুবেলা দেখা হবে। তাহলে আমি কেন আপনাদের সাথে এরকম করবো? আর 5টা মানুষের মতো যারা অচেনা তাদের সাথে আমি গেলাম, কিন্তু আপনাদের তো জানিয়ে যাবো। আমি যেতেই পারতাম এখানে, আমি তো আপনার দোকানের সামনে দিয়েই এলাম। ঠিক আছে, ওকে পাঠিয়ে দেন, আমি ব্যবসার জায়গায় যাব না। আপনি আসুন, এসে আমার অফিসে বসে 2 পক্ষ মিলে বসে একটা সুন্দর মীমাংসা করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আর ওর কি কি ভুল আছে সেগুলো বলুন। আমি চেষ্টা করব, আমার তরফ থেকে চেষ্টা থাকবে। একবার চেষ্টা করে সংসার জুড়ালাম, যেটা 18 বছরে পাননি, জেল কেটেছেন, কেস চলছে, কিন্তু আমি তো আপনাদেরকে ভালোই রেখেছিলাম দাদা। আমি তো কোনোদিন তুলেও দেখিনি যে আপনি যে কি করছেন না করছেন। আমাকে বাচ্চাটাও খুব খুশি যে আপনি যাচ্ছেন আসছেন, বাবা পাচ্ছে। আপনিও কোনো ত্রুটি রাখেননি খাবার দাবার কিছুতে? না এখনো দিই, অশান্তি হচ্ছে বলে দিই না তা না। কিছুদিন বন্ধ রেখেছিলেন, 5-6 দিন বন্ধ রেখেছে। আমি তারপরেও তো ফোন করিনি আপনাকে। তারপরে তুই এই পরশুদিন মুদিখানা পাঠিয়েছি, তার আগে মাছ মাংস। দেখুন, আপনিও কষ্ট করছেন ফ্যামিলির জন্য, আমিও চাই বাচ্চাটা আপনাদের দুজনের মধ্যেখানে বড় হোক। আর একটা বাচ্চা তো আসছে, পৃথিবীর আলো দেখাচ্ছেন তাকে। আপনি সন্তান নিতে চাইনি, সে নিয়েছে, আমি সেটাও জানি, কিন্তু নিয়েছে যখন। ঝামেলার মধ্যে এখন নিও না, এখন আগে হয়ে যায়, সেটেল হই, একটা মেয়ে আছে। এবার সংসার করুন সুন্দরভাবে, কেস কামারি তুলুন। এবার আমি তো সারাদিন দোকানে পড়ে থাকি, এবার তাহলে ওইটাকে দেখবে কে, এইটাকেই বা দেখবে কে? একদমই তাই। এই জিনিসটা তো ব্যবস্থা করতে হবে আগে। এখন দেখুন, এটা আপনার দিক দিয়ে পুরুষ মানুষ হয়ে আপনি একদম ঠিকই বলেছেন। ওটা ওর বোকামো, ওটা ওর বোকামো। এটা আমি ওকে বলেছি, ভর্তি করতে হবে, মানুষ করতে হবে, একটা মানুষ করতে হবে সবার আগে, ওটা ওর বোকামো। কি করলো আমি কিচ্ছু বুঝতে পারলাম না। ঠিক আছে, এখন যেটা হয়ে গেছে, যার যখন আসার, যে যখন জন্মানো সে তো জন্মাবে দাদা। এখানে আমি আপনি বাধা দিয়ে তো কিছু করতে পারবো না। এবার আপনি ওকে একটা কথাই বলবেন যে এখন ওর মা যেন এখন চলে আসে। কার মা? ওর মা, হ্যাঁ বাবা, ওর মা যেন আসে। এর মধ্যে আমি যেটা বলছি সেটা করবেন, ভালো করে মাথায় নেবেন। ওর মা বাইরে কাজ করছে, আমি পুরো সংসার চালাবো, ওর মাকেও চালাবো। ঠিক আছে, ও ওখানে থাকবে না বলছে, ওর বাড়ির লোক ওকে রাখতে চাইছে না। লোক রাখতে হবে না, আপনি আলাদা ভাড়া রাখবেন, আমি সুন্দরভাবে চলুন, আজকে আসুন বসুন, আমি এটা সুন্দরভাবে ব্যবস্থা করে দেবো। এখন রিসেন্ট কিছুদিন আলাদাও ভাড়া থাকুক, আমি বাড়িতে যেমন যাতায়াত করছি, আপনি গিয়ে আমার বাড়ি ভাড়া থাকুক না, ভাড়া আপনাকে যেমন 8-5টা হাজবেন্ড যেমন রাখে তেমনই থাকতে হবে আপনাকে। না এবার আমি চাইছি না বাড়ি ছাড়তে, আমার ভাগটা ছাড়তে চাইছি না দিদি। না না, ভাগ আপনার কেউ যাবে না, আমি ওগুলো পাইয়ে দেবো। ওটা নিয়ে কোনো, আপনার বাড়ির লোকের সাথেও কথা বলবো। আপনার বাবা মা, আমার বাবা মার সাথে কথা বললে কি হবে? আপনার বাবা মা কোনোদিন আপনাকে প্রতারণা করবে না, এটা তো বাচ্চা, আপনি তো সন্তান। আর আপনার ভাইয়েরও তো তেমন নয়, না দুজনের মধ্যে তো যথেষ্ট মিল আছে। তা আছে। তাহলে আবার সম্পত্তি নিয়ে চিন্তা করছেন কেন? আগে এটাই তো সম্পত্তি, আর একটা আসছে সম্পত্তি। চলুন আজকে আসুন, আমি বসছি আপনাদের জন্য।
আমি নাহলে কলকাতা বেরিয়ে যেতাম। আমার কালকে একটা প্রোগ্রাম আছে, আজকে একটা কাজ আছে। আমি 1-1.5 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা পর একটা সাংবাদিকের সাথে কথা বলার আছে। ঠিক আছে জান। ঠিক আছে যান। কোন জায়গাটা? আপনি অফিসে না করিমপুর লাইনে যে বাস ছাড়ছে, বাস স্ট্যান্ডের পিছন দিকে যে মার্কেটটা হয়েছে না, বাস স্ট্যান্ডের পিছন দিকে যে মার্কেট, করিমপুর বাস স্ট্যান্ডের পেছন দিকে একটা মার্কেট হয়েছে না, ওই মার্কেটে জল একটা সৃজনী জল সেন্টারের উল্টো দিকে, সৃজনী জল সেন্টারে। উল্টো দিকে মানে করিমপুর বাস স্ট্যান্ড, বাস ছাড়ছে তার পাশে চায়ের দোকান, চায়ের দোকানের পাশ দিয়ে আপনি হ্যাঁ ফোন করবেন ওনাকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে যান, আসুন ঠিক 8:30। আমি এখন হ্যাঁ আমাকে 9:30টার মধ্যে বেরোতেই হবে। ঠিক আছে। দরজাটা লাগিয়ে, দরজাটা বন্ধ। যাবো ওদের তুলে নেবো। হ্যাঁ সোজা চলো, ওদেরকে তুলো না, ওদের ফোন করে বলে দাও তো যে চলো চলো দেখছি তো, একটু চাও খাওয়া হয়ে যাবে। আরে চায়ের পয়সাটা তো দিতে হবে। হ্যাঁ চলো। বলে দিয়ে আরো না টলি নিয়ে গেছে টাকা, পরে টলি দিকে দিয়ে দেবেন। চা খাবে, তো ওখানে আমিও বলি যে ভাই চা খাওয়াও, অন্য দিকে চা খায়, এখন চা খাবো না। এখন কাজ হয়নি না, কেসের জায়গা। বলো তো ওই চা মা খেয়ে মনে আমরা সব ভুলে গেলাম। তা বলবে না, মানে আমার ভিকটিম আবার একদম আমাকে বিশ্বাস করে। বলছি না আমাকে ডালসে যাওয়ার জন্য বলছি, ও সেই আমি ওকে রাজি করাতে পারছি না। না আমি চাইছিলাম একটু তাহলে ওখানে বসে শঙ্কর একটু খেয়ে নিতে। আমার অফিস যাচ্ছি তো ও ঠিক আছে দাঁড়াও আমি কথা বলি ওদের সাথে। আর আমি তো সত্যি কথা বলেই দিলাম ওনাকে, আমি মিথ্যে বলি না। তুমি নেবো দিদির সাথে। এই কি যেন নাম, তাপসী। অফিসের দিকে আসো, ঠিক আছে? দোকান তো এটা এখন চলো। এখন অফিস যাবে আমার কথাটা শুনে। 8:30 ওনাকে বলে দাও, 8:30টার সময় ম্যাডাম যেতে বললো আমাকে, 8:30টার সময় তুমিও আসো, ঠিক আছে? সবাই মিলেই আসো, আমি ওখানে বসে একটা মীমাংসা করে দিচ্ছি। যাও। গাড়ি আছে। আর আমাদের ডলি দি আর ইয়েকে নিয়ে চলে, ওই মানে অন্য টোটো করে দাও ওনাদেরকে বলে। তাহলে ঠিক আছে যাও। যাও। আর এখানে কিছু বলার দরকার নেই। ঠিক আছে চলুন, বলে দিয়েছি, মেয়েকে বলে দিয়েছি, চলুন। চলো। সৈকতকে নিতে হবে। হ্যাঁ সৈকতকে নিতে হবে। সৈকতকে পাঠিয়ে দাও। এই সৈকত আমাদের বাড়িতে নেই? ফোন নেই, একটা ফোন করো না। হ্যাঁ? আমার সৈকতের নাম্বার নেই। আমার নাম্বার সৈকতকে পাঠাও, ওই যে নীল জামা পরা। ওই ছেলেটা গেছে, ওই ছেলেটাকে পাঠাতে দেবো। হ্যাঁ আমি তো চেষ্টা করছি গো। নাম্বারে করো। তো গরিব মানুষ তোমার পাশে দাঁড়ায়নি, তাহলে আবার কেন? আমার কাছে গরিব বড়লোক বলে কিছু নেই, সবাই তোমরা এক। যাও যাও, এখানে দাঁড়াবো না বেশিক্ষণ আমি। আসতে দাও ঘন্টা, আসতে দাও মনিদি। হ্যাঁ কেটে দাও, আসছে। না উঠে উঠে যাও, কোনো ব্যাপার নেই। 2 সেকেন্ডের গান কপিরাইট করবে। না না শোনা যায়নি না, আমার কান পর্যন্ত এসছে, মোবাইল পর্যন্ত পৌঁছে। কখনো 2 সেকেন্ড হয় তাহলে কপিরাইট করবে। তা তো জানি না, আমি আবার ভয় পাই। এইটা খাবেন দিদির ফোনে না, আমাদের রেকর্ড আছে। ঠিক আছে অফিসে বল কথা হবে। ভিডিও করেছিস? হ্যাঁ পুরো ভিডিও।
ওখানে কে আসছে যাচ্ছে সব। না না এটা কেন বললাম, ওকে তো নিয়ে গেছি, বলে পরে বলে টাকা চুরি গেছে। হ্যাঁ হ্যাঁ হাতেই ও কেমন দোকানে বসে আছে, ওর বাবার ওখানে দাঁড়িয়ে আছে। ব্যাপারগুলি বুঝতে হবে, বদনাম দিতে তো ছাড়বে না। না না বাবা, আমি এবার এসে খুব ভয় পাই। ওটা তো বলতে পারবো যে আমাদের ক্যামেরা ভালোই ক্যামেরা করেছে শোনা। ক্যামেরা আছে। টলিজিটটা করেছো? এই ডলিদি চা খাচ্ছিল, করেছো? হ্যাঁ যাক যাক ভালোই করেছিস। যাক, আপনারা আমাকে উইশ করছিলেন যে কাজে সফল হব। আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটা কাজ এগিয়ে গেল সুন্দরভাবে, দিদির ক্যামেরা স্মুথলি। কারণ আমি সেইভাবেই কাজ করি সমাজে। আমি পারলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কখনো এইসব কাজ করি না। কারণ আমি প্রত্যেকটা কাজের মধ্যে আমি ভবিষ্যতের কথা ভাবি। আমি ক্ষণস্থায়ী কাজ করে নিজের নাম ডাক হবে, হাততালি নেব, জয় জয়কার হবে, এসব চাই না। তো আমি ভুলে যাই আমি কি কাজ নিয়েছি। অ্যাকচুয়ালি তার জন্য ভুলে যাই বলেই আপনাদেরকে বলি মনে করে দিতে। তো এই সমস্যাটা 18 বছর ধরে চলছে, কোর্টে কেস চলছে। 18 বছর ধরে সমস্যা। একটা ছোট্ট বাচ্চা আছে, এইবার মনে করে দিচ্ছি, দেখে তো বুঝতেই পেরে গেছো এখন। ওই যে আমাকে সেই ফুল দিয়েছিল কালকে, যেটা ওয়াইটিতে একটা রিলস বানিয়েছি, ওই ফুলটা দিয়েছিল ওই পুচকুটা। ঠিক আছে, ওর মা একটা ব্যাগ দিয়েছিল, ফুল দিয়েছিল, তারপরে কানের দিয়েছিল, এসব দিয়েছিল না। তো ওই পুচকুটার বাবার এখানে এসেছিলাম। তো ওই পুচকুটাকে বাবা ফিরে পাওয়ানোর জন্য, এবং চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। এবং আর একটা আসছে আগামী দিন, পৃথিবী আলো দেখার আগেই তাকে যেন সুন্দর একটা পরিবেশ দিতে পারি, তারই প্রচেষ্টায় আজ সহযোদ্ধাদের নিয়ে পথে নামা। এই তো জীবন, এই তো জীবন। সবাই চলে এসে তোমরা কিছু খাবে? মোমো খাবে? হ্যাঁ হ্যাঁ, এখানকার মোমো তুমি নাম করা, মোমো খাবে না? এখানকার মোমোটা নাম। এই, আচ্ছা ঠিক আছে, চুপ! মোমো না খেলে আজকে একদম গাড়ি থেকে নামিয়ে দেবো। এই মোমোটাই তুমি একবার খাও। এই ভেলপুরি খাবে তুমি? ভেলপুরি না, মোমোই খেতে হবে আজকে। না না, মোমোটা পরে দিও না, না না, পেট ভরা আছে। দাঁড়াও, এখানে বসে খাবে না ওইখানে যেতে হবে? ওইখানে যেতে হবে তো। এখানে বসে না, ওইখানে বসে খাওয়া, না, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম লাগবে। পার্সেল করে নিয়ে অফিসে খাবো। অফিসে খাওয়ায় মজা নেই, সুপ দেবে বেশি। না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খেতে পারি না। কি ফুচকা ছাড়া আমি দাঁড়িয়ে কিছু খেতে পারি না। কি আশ্চর্য বলছে, ফুচকা ছাড়া? ইয়ে হচ্ছে কিন্তু মুন্নিদি, ফুচকা ছাড়া নাকি দাঁড়িয়ে কিছু খেতে পারবে না মুন্নিদি? আরে ওই একটা দুটো তিনটে চারটে পাঁচটা বানাও দিদির। হ্যাঁ, এইখানে এই খাবে, গাড়িতে মানসী বসে খাবে। মন্ডল গাড়িতে বসে খাবে, সবগুলো দিদির মতো করো। সবগুলো দিদির মতো করো, দিদির নাম বলেই মোমো সুন্দর করে দেবে। বলছি এই স্যান্ডি, এখানে লিখছে মানসী মন্ডল, দিদি স্যান্ডিদিকে বলো না আমার ওনাকে খুব ভালো লাগে, খুব মিষ্টি। ওনা একটু কথা বলে নাও। থ্যাংক ইউ মানসী মন্ডল। আমি ঠিক বুঝতে পারলাম না, চিনতে পারলাম না, বাট থ্যাংক ইউ। আমার পরিবারের একজন। আচ্ছা, এইভাবেই আমাকে ভালোবেসো। দিদির সোর্সেই তোমাদের সাথে এইভাবেই আমার পরিচয়, আর এইভাবেই ভালোবেসেছো, আর কি বলবো। একদম, শুধু আশীর্বাদ করো যেন এগিয়ে যেতে পারে, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো সব বাধা বিঘ্ন পেরিয়ে যেন এগিয়ে যেতে পারে, আর মিষ্টি ভাবেই যেন এরকমই থাকে। মিষ্টি মিষ্টি মেয়ে, মিষ্টি মনের মেয়ে, সব থেকে বড় কথা মিষ্টি মনের মেয়ে। ঠিক আছে, বলে দিয়েছি মানসী, এই স্পায়ের কাজ করেছি। চলো ভাতগুলো না, আজকে অফিসে লাইভে আসবো। এই মোমো খাও ভালো, ভাতটা ঠান্ডা হয়ে গেছে দেখো, এসিতে রেখে আর থাক, এই ভাতটা থাক যেমন আছে থাক, অমলেটটাও খেয়ে নেবে, পরে গরম হয়ে যাবে। আর আচারটাও বাড়ি নিয়ে যাবে। আর কি যেন বলতে গেলাম, তো স্যুপটা খা, স্যুপটা খুব কাজে, আর এখানকার স্যুপটা খুব ভালো করে। ওটা কি এসো? তোমার চিকেন স্যুপ, চিকেন স্যুপ তোমার জন্য খুবই ভালো। না আমি স্যুপ খাই না, এমনিতেও মোমো। কি তুমি আমাদের এখানকার মোমো স্যুপটা খেও,
কৃষ্ণনগরে সত্যি মোমো খুব স্পেশাল। ঠিক আছে, আমাদের এখানকার মোমো তোমাদের বারাসাতে তো ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে অনেক খেয়েছি, সুইগি ব্লিঙ্কিট খেয়ে দেখেছি, আমার অতটা ভালো লাগেনি। সোমা অধিকারী ওদিনকে গেলাম, কত রকমের মোমো নিয়ে এসেছিল, দিদি মোমো ভালোবাসে বলে একটা মোমো খালি ভালো লেগেছিল, সেই কি দিয়ে মজা আছে। যাও, এই কি ভিডিও করছে নাকি গো এই ছেলেটা? হ্যাঁ করতেও পারে, মনে হচ্ছে, দেখো ভিডিও করছে। দেখো হ্যাঁ হ্যাঁ ভিডিও করছে। ঠিক আছে ঠিক আছে, সুপ লাগবে না আমার। চলো নেটটা বাঁচিয়ে রাখো, তোমাদের নেটগুলো নষ্ট করবো না। এখন সব মোমো খাবে, তোমরা কি মোমো খাওয়া দেখবে? এই যে মোমো। না সবাইকে দিয়ে খেলাম, দিদিরটা আসুক তখন ঠান্ডা হোক। খাও, আমি ঠান্ডা খাই, আমি গরম খাই না। চলছে বাবা ঝালটা এত দিয়েছো কেন আমার? না 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 না, এটা তোমার জ্বরের জন্য ঠিক আছে, আমি এত ঝাল খেলে এখন হুসাস করবো। প্রচুর ঝাল দিয়েছে, পুরো একদম নিজে যেমন ঝাল খায় তেমন ঝাল দিয়ে নিয়ে চলে এসছে, এমনি জিভে জল চলে আসছে। না ভালো, মুনিদি খেয়ে বলবে আমাদের কৃষ্ণনগরের মানুষ ভালো, আমাদের কৃষ্ণনগর শহরটা ভালো, আমাদের কৃষ্ণনগরের সবজি ভালো, আমাদের কৃষ্ণনগরের ফুচকা ভালো, আমাদের কৃষ্ণনগরের মোমো ভালো, আমাদের কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা ভালো, আমাদের কৃষ্ণনগরের দই ভালো। থ্যাংক ইউ। এই তো ঠিক আছে, আচ্ছা রেখে খাবো। এই যে কাজটা হলে একটু মনটা ভালো লাগে, তখন খিদেটা চাই চাই করে বেড়ে যায়, আর চাই চাই করে যখন বেড়ে যায় হামাম করে খেয়ে নিই, তখন আমি তখন কোনো দুষ্টুমি করি না। শাড়িটা বাঁচিয়ে, আমার শাড়িটা বাঁচিয়ে, শাড়িটা নতুন ভেঙেছি, ভাবলাম আজকে পরবো না, কালকে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে পরবো, তারপরে ভাবলাম যে না শাড়িটা পরেই যায়। আমার নতুন শাড়ি দেখলেই মন ছটপট ছটপট করে যে কতক্ষণে শাড়িটা পরবো। খালি যেসব শাড়িগুলো পরতে পারি না, ওই যে অঞ্জনাদি যে ধরনের শাড়ি দিয়েছে বেনারসি টাইপের, মানে একটুখানি বিয়ে বাড়িতে পরে গেলে যে ধরনের শাড়ি, ওই সব শাড়ি ভাঙতে ইচ্ছা করে না ব্লাউজ ছাড়া। তোমার শাড়িটা দেখেই বা কজন? বিয়ে বাড়িতে শাড়ি কেউ দেখে না, 12টার সময় যাও। এই জন্য দেখো এইদিনকে মুন্নি দিয়ে আমি যে শাড়িটা নিয়েছি কম দাম, কিন্তু ঠিক আছে 900 টাকা শাড়িটার দাম। ওতে কাজে গেলেই তোমার বিয়ে বাড়িতে সবাই ওই শাড়িটারই প্রশংসা করেছে। বিয়ে বাড়িতে গেলে আগে দেখবেন। হ্যাঁ কৃষ্ণনগরের বাবলি দিয়ে ভালো, হ্যাঁ আমি ভালো বলেই তো তোমরা ভালোবাসো। ভালো তো হয়েছি কৃষ্ণনগরে জন্মেছি বলে, নাহলে কি আর হতাম? আমার তো কৃষ্ণনগরের একমাত্র বাবলি মুখার্জিকে ভাল লাগে, আর ফুচকাটা ভাল লাগে। ও কি কি মুন্নিদি কি? কৃষ্ণনগরের বাবলি মুখার্জি আর ফুচকা, আর কাউকে ভালো লাগে না তো? আর কিছু ভালো লাগে না। তোমার ভাইকে গিয়ে আজকেই বলবো। আমি বলতে গেলাম, স্যান্ডি পুরো মুখের কথাটা কেড়ে নিল। আমি আজকে গিয়েই ভাবছিলাম যে আমার বরকে গিয়ে বলবো শুধু বাবলি মুখার্জিকেই ভালো লাগে, আর কাউকে ভালো লাগে না গো। মধ্যে বলে আমি বাবাকে গিয়েও বলবো, আমি বিখ্যাত জিনিসের মধ্যে বলে, আমি সোনাইকে গিয়েও বলবো। ও বিখ্যাতর মধ্যে? বিখ্যাতর মধ্যে তুমি যেমন, না না সেটা আগে উল্লেখ করেনি। না আমি ওটা ভেবেই বলেছি বিখ্যাত, যেমন সরপুরিয়া মানে মেন। ও সরপুরিয়া সরভাজা যেমন বিখ্যাত মুন্নিদির কাছে, আমি হলো বিখ্যাত। কৃষ্ণনগরে এই দুটোই বিখ্যাত আমার লাগে। আর কদিন পর মুন্নিদি আমাকে বিখ্যাত করে দেবে, এত বিখ্যাত করে দিয়ে। সরপুরিয়া মোটো এখানকার আমার ভালো লাগে না। কেন? না আমার ভালোই লাগে না। এমনি চারিদিকে যা শত্রু, তার মধ্যে আবার বিখ্যাত বলছে। বাবা সিঁদুরে মেঘ দেখে ভয় পাই আমি। আমার সবাই বদনাম করুন, সব বাজে বাজে গালমন্দ করুন, আমি এতে খুশি আছি। এখন কোনো সুনামের দিকেই যাবেন না। আমি কখনোই বলিনি যে আমার সুনাম করুন, আমি খালি বলেছি আমার দোষ ত্রুটি ধরিয়ে দেবেন। সুনামটা আমি পড়ি কম। রিঙ্কি ঘোষ পিছনের মানুষগুলো কি খাচ্ছে গো দিদি? তোমরা আসনি, তোমরা না এলে ভালো মন্দই খাওয়া হয়, বিশেষ করে পারমিতা। এর আগের দিন ওই যে কোথায় গেলাম, ফ্লেভার অফ রানাঘাট, ঠিক আছে ওখানে গেলাম, সেনকে কফি টফি খেলাম, আজকে কৃষ্ণনগরে মোমো খাওয়াচ্ছি।
একটু শহরটা দেখো, আমি একটু মোমোটা মুখে দিই। মোমোটা খাওয়া কিন্তু ফুচকাটা খাওয়াবো মনিদি, ওটা কারমাকলা স্কুলের সামনে খাওয়াবো। ওইটাই কথাই বলছি। আজকে আমি কৃষ্ণনগরে কাজে আছি, কৃষ্ণনগর কাজ। সত্যি আমি জানি কৃষ্ণনগরের মোমোটা খুব স্পেশাল। সব জায়গার না আবার ওর আবার এই দোকানের মোমো সবাই খাবেন মন দিয়ে, আর টেস্টটা কেমন আমি খাচ্ছি, আপনারা কমেন্ট করে জানান। এই ডলিদের জন্য একটা প্যাক করে দিই। আমরা যখন পড়াশোনার মধ্যে ছিলাম স্টেশনেও একটা মোমো ছিল কৃষ্ণনগরে, কিসের মধ্যে ছিল? যখন পড়াশোনা করতাম আর এখন তো আসতাম। আমি নামলে সবকিছু বেশি দেয়, কিছু বলতাম না, তুমি খালি বলবা বাবলি পাঠালো, ওখানে মোমো তোমায় ধারে দিয়ে দেবে, পয়সাও চাইবে না। কেন বলো তো, জবের থেকে ল পয়েন্টে কাজ করতাম, তখন থেকে এখানে খাই। আমি তো মোমোই খেতাম না, আমাদেরই খেতাম। সকালবেলা বেরিয়ে আসতাম, কি খাবো, কোটের ভিতরে ঝালমুড়ি আর এখানকার মোমো আর সুধীরে ঘুগনি, এই তিনটে ছিল আমার খাবার ল পয়েন্টে যখন কাজ করতাম। যেমন ওই যে সুধীরে ঘুগনি এখনো বসেনি। না, আমরা খেয়েছিলাম একদিন, দিদি আমরা খেয়েছিলাম সুদের গুটির পাশে একটা চপ নাকি, না না ওর দোকানে চপ না, আমরা একটা এই পাশে একটা কোথায় চপ খেয়েছিলাম। না, না, ঠিক আছে, আমি রাখছি, অফিসে গিয়ে লাইভে আসছি। হ্যাঁ টাটা, কিছু মনে করো না দিদিভাই। মেয়েটির তো দিদিভাই দেখো এখন মোমো খুব কম খাই একজন দিদি বলার পর। দুশো শঙ্কর দেবে আজকে, আজকে শঙ্কর খাওয়াবে। আমি কি মোমোর দোকানে দাঁড়িয়েছি যে আমি পয়সা দেবো? কি বলছে স্যুপ খাবে আবার? না না ডলি আর ওই নেবো দুটো পার্সেল করে নাও। হ্যাঁ তোমার কাছ থেকে দাও, বলো এমনি দিয়ে দেবে। তুমি বলো গিয়ে, বললো দিদি বললো এমনি দিতে। এতটাই ভালোবাসে মানুষ আমাকে, শুধু আপনারাই আমাকে বিশ্বাস করেন না। আমার এখানে মোমো ঘুগনি যেসব খাবার দোকানগুলোতে আমি নিয়ে যাব, সবাই চোখ, আইসক্রিম মটকা মালাই, খালি আমার নাম করলেই ওরা দিয়ে দেবে, ভালোটাও দেবে, আবার কোনোদিন পয়সাও চাইবে না। জানে যে দিদি আমাদের পয়সা দিয়ে দেবে, বিশ্বাস করে সবাই। মটকা মালাইটাও হেভি, ফুচকা খাওয়ার পর কিন্তু শঙ্কর খাইয়েছে। হ্যাঁ ওদের নামিয়ে দিয়ে তোমরা বেরিয়ে যাও। হ্যাঁ 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 যাচ্ছি। মনে হচ্ছে আজকে আমার শাড়িটার 12টা বাজবে। এক দিয়ে খাচ্ছ কেন? একটু দূরে খাও, ওরকম ভাবে খেলেই পড়বে। ফোন আছে হাতে, আর ফোনটা রেখে দাও। ফোনটা রাখলে এটা কেমন লাগে না, যে আমি খেতে খেতে ফোনটা রেখে দেবো। আমার একটা স্যুপ এনে না, স্যুপ এই সৈকত একটা স্যুপ আনে, স্যুপ কিছু করার নেই, খেলে তো তো গায়ে পড়বে বলে পুরো মুখে পড়ে গেছি। আমিও তো প্যান্টের ভয় খেলাম, মলাই প্যান্টের ভয় খেলাম। আমি খাও মলাই ভাই ভালো আছি গো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। মোমো খাওয়ালাম তোমাদের, আর আমি এখন খাচ্ছি। এক একটা মোমো এত বড় বড় একবারে খেয়ে নিচ্ছি, গায়ে পড়বে না হলে। এই যে খাবে,
ঠিক আছে, তুমি কোর্টের উল্টো দিকে এখানে একটা মোমো বসে, আমি দেখিয়ে দিচ্ছি। ওই দোকানে আসবে যে কোনো আননোন পার্সন, খালি বলবে বাবলিদি পাঠিয়েছে, মোমো দিন, পয়সা বাবলিদি দেবে। পরীক্ষা করে চলে যেও আর মোমোটা খেয়ে যেও, ব্যাস, আর কিছু না। চায়ের থেকে ভালো হলো। যাক মনিদি, খাচ্ছিলে না, বলছে চায়ের থেকে ভালো হলো স্যুপটা। শুনতে হয়। আমি জলপাইগুড়ি গেছি, শিলিগুড়ি গেছি, সব জায়গাকার, কুচবিহার গেছি, সব জায়গাকার মোমো খেয়েছি, নাকি ওখান থেকেই মোমো অ্যাকচুয়ালি ওখানে নাকি মোমো ভালো করে, কিন্তু আমাদের কৃষ্ণনগরের মতো মোমো কোথাও পাবে না। না না, শিলিগুড়িতে ভালো। না গো, আমি খেয়েছি। ওই যে তোমার ওই যেমন ওখানে স্যুপ দেয় না, স্যুপ দেয় না, না না সব দিয়ে করো। হ্যাঁ শুধু না স্যুপ দেয় না। শঙ্কর আসুক, চাইতে হবে। না না, ওদের স্যুপ বাজে, কেমন ওদের এক খেতে, একটা জায়গায় এক এক রকম ব্যাপার, বুঝেছো? এরকম স্যুপ দেবেই না তোমার। লাইভটা তো এই জন্যই কাটছি না, যাতে তোমাদের জিভ দিয়ে জল বেরোয়। এটা নিয়ে নাও না, আমি এটা করিনি। খাবে না পুরোটা? না না, আমি এটা করিনি, আমি জানি যে কারণ লাগে। নাও না, আবার ওরা নিয়ে আসবে। চাইলেই দেবে না? যাক, মাংসটা নিলে না? না না, আমি নিয়েছি তো। মেকআপের সমস্ত কিছু জানতে চাও? আমি এর একদিন লাইভে দেখিয়েছিলাম, তোমরা দেখোনি? অন্তরা, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো। সবসময় ব্যাগে নিয়েই ঘুরি, ওটা তো আমার একদম মানে কি বলবো, জীবনের সঙ্গী সাথী, মোবাইল আর মেকআপটা। তো মেছেতা তো এখন আমার ওয়াইটিতে সবার কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে আমার মেছেতাটা খুবই ভাইরাল। ঠিক আছে, কারণ তাদের একটাই কমেন্ট মেছেতা, আমি মেছেতা দিদি। দাঁড়াও, ওদের ওদের আমি একবার সুখ নেবো। এই ওখান থেকে ভেলপুরি এনে দাও তো, মন্দির দিকে খাবে? না না টাকা দাও। ও তো ব্যাগে আছে, ওই চকলেট প্লেটের ব্যাগটা দাও তো মন্দির। টাকা দাও দিদি, দাও আমাকে দাও। দেখাবো দেখাবো। কোন ব্যাগটা? এই শোনো দেখ, আমার কোনো পার্মানেন্ট কিছু নেই, সবকিছুই যখন যেটা ভালো লাগে, যখন যে যেটা বলে তখনই সেটা করি। এক মিনিট। দাঁড়াও, একটু দাঁড়াও। প্লিজ এইভাবে হেসো না, তুমি সব সময় সিরিয়াস কাজে থাকো, বলতে পারি না। আমি এখন একটু ফ্রি আছো তাই বললাম, একটু বলো না গো দিদি। ঠিক আছে, তুমি আমাকে ফোন করো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি সব ছবি তুলে তুলে পাঠিয়ে দেবো। ভালো লাগলো? আরো জ্বর মুখ। ঠিক আছে, আমি নালে খাই না। কাজল দেখিয়েছি, মাস্কারা দেখিয়েছি, মেকআপ দেখিয়েছি, টোনার দেখিয়েছি, তারপরে তোমার আর কি দেখিয়েছি, ওই বলো না, আর একটা কি আছে না, সিরামটা দেখিয়েছি, সবই দেখিয়েছি। অ্যাকচুয়ালি ব্যবহার করার টাইম পাই না, একবারই করি সারাদিনে, আর চর্চা হয় না, এই অবস্থায় গিয়ে ঘুমিয়েও পড়ি। তো আলু সেদ্ধ, হ্যাঁ দিদি লাইভ অফ করো কেন? দাঁড়াও দিলে একটু? না না, গাড়ি ছাড়বে নাকি? এবার দেখো দাঁড়াও একটুখানি, দাঁড়াও নাহলে শুধু গরম। ও কেন বলো তো, ওইখানে দুজন দাঁড়িয়ে আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো দেখতে হবে।
কিংবা তাহলে ফুচকা খাওয়া হবে না তো? ফুচকা খাওয়ার জায়গা আছে তো, বলছি ফুচকা সন্ধ্যাবেলায় খাবে? সন্ধ্যাবেলা খাবে ফুচকা। এবার এখন সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে। না এখন আর মজা পাবো না, তুই কি সন্ধ্যাবেলা দাঁড়াও, তুই মোমো খাওয়ার পর ফুচকাটা খেলে ভালো লাগবে না? তোমাকে নিয়ে যাবো মন্দির দিকে, এর আগের দিন নিয়ে গেছিলাম কি হ্যাঁ আরে আজকে খাবা সবজি মনে থাকবে, ভালো লাগবে খাবা মনে থাকবে, ওইখানে নিয়ে যাবো। কেন না? তবুরে অপেক্ষা এখন বসেনি, যদিও বসে ও হয়তো রেডি করছে। এই উঠে এখন বসেনি, এখন বসেনি। দেখো ঠেলাঠুলি করবে না না না, দাদা। করছি না, করছি না। তুই একটু হাতে রাখো। আস্তে 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 জয় তারা। ভালো খাবার খাওয়া। হুম, হুম, এই ভাতটা সরে রয়েছে। 3 কাপ স্যুপ খেয়েছি, খেয়ে 3 কাপ স্যুপ? দুদিন ভাত না খাইনি। এই সর্দি মুখে ভালো লাগছে গো। দুদিন এখনো, দুদিন দুরাত কিচ্ছু খাচ্ছি না, কিচ্ছু মুখে দিইনি, কিন্তু পেট ফুলে রয়েছে, পারমিতারও তাই হচ্ছে। পেট ফুলে রয়েছে। এটা একটা ভাইরাল ফিভার না, এই জন্য এরকম প্রবলেম হচ্ছে। মনে হচ্ছে আমি অনেক কিছু খেয়ে বসে রয়েছি, হ্যাঁ, কালকের থেকে জল ছাড়া যদি কিছু মুখে দিই এখনো পর্যন্ত কিচ্ছু মুখে দিইনি, মনে হয় যে পেট অনেক গাদা খেয়ে রেখেছি। ওই দেখো ভাতটা সব রয়েছে এইভাবে। বোম বলে স্যুপ খাচ্ছি, দেখাতে পারলাম না। তাই সব মোমোটা খেলে মুখ ছেড়ে যাবে। দাও ফেলে দিই। কেন? মুড়ি দিয়ে খাচ্ছ? খেয়ে ভালো লাগছে? ভালো চায়ের বদলে শুনতে ভালো লাগলো। বললাম তো যে চায়ের থেকে এটা আরে, খাবা না বলছিলে, জোর করে খাওয়ালাম। মমিতা আমাদের এখানে এসে মোমো খেতে, সবাইকে বললাম মোমো খেয়ে যাবে। কৃষ্ণনগরে মোমো বিখ্যাত। মোমো পার্টি হবে একদিন, আসো 1 প্লেট করে মোমো। 1 প্লেট করে মোমো খেলে মজা নেই, আমি এখানে 2-3 প্লেট মোমো খাই। এখানে অর্ডার দিতে হবে, না না না, তুমি এখন ওর 8টার মধ্যে বিক্রি হয়ে যাবে সব। ওই জন্য এখনই বসলো, ঠিক আছে, 8টার মধ্যে সব বিক্রি হয়ে যাবে। না আমাদের কৃষ্ণনগরে অনেক, এটা কুমড়ো দেয়। কই কই বলবে কি করে কেউ? এক সেকেন্ড, আমি হাতটা ধুয়ে নিই। হাত ধোয়া 1 সেকেন্ড, ওর 1 সেকেন্ড, 1 তাহলে সেকেন্ড। এখানে তো কৃষ্ণনগরের লজে থাকি আমরা, এখানে একটু মোমোটা খেতে তোমার হাত ভিজে এটা আমাকে একটু দাও। কেন? ওই যে লজটাই থাকি, সামনেই তো নয়। আমি লজ। তাহলে আগে গেলে এখানে হ্যাঁ, এবার থেকে জেনে গেলাম, এবার চলে আসবি তখন থাকি। এই যে জেলা আদালতের এইখানটার বিপরীত দিকে, ও আমরা তো সেই একদম এই আদালতে এই যে, হ্যাঁ বাবা এইখান দিয়ে আমাকে বের করেছিল, এখানে গাড়ির মধ্যে পুরোটা শুয়ে পড়েছিল। না, আমরা সেই ঢুকলাম একবার, আমি তো তোমরা কোথায় লজে দেখেছো? অনেকেই জানেই না। মনে চুপ করো। বুঝতে পেরেছো? এটা তো অ্যাডভোকেট আমাদের ভাইদা। আবারও ইনি নেই, বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। না না না, তুই কথা বলছিস। আচ্ছা, না না, ইনি না, ইনি না, একটু লম্বা।